বন্ধুরা আমরা চলে আসলাম হাওর এক্সপ্রেসে। এই হাওর এক্সপ্রেসে করে আমরা ময়মনসিংহ যাব। আমরা এখন প্ল্যাটফর্মে আছি, ঢাকা কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে আমরা আছি এবং অল্পক্ষণের মধ্যেই 10টা 15-তে আমরা রওনা দিব এবং এটা ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মোহনগঞ্জ, তবে আমরা নামবো হচ্ছে ময়মনসিংহ। আর সারাটা এই আগামী 2-3 দিন ধরে আমাদের বিভিন্ন ভিডিও দেখতে পাবেন, অনেক মজা হবে, অনেক চিল হবে এবং আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু দেখা হবে যারা ময়মনসিংহে থাকেন। নজরুল, তুমি কিছু বলবা? হ্যাঁ, আমাদের এই ট্রেনটি হচ্ছে হাওড়া এক্সপ্রেস 777 কোস্টার নাম্বার। এটা 2 নাম্বার প্ল্যাটফর্মে এখন আছে। তো আমরা 10টা 15-তে এই ট্রেনটা ছাড়বে আশা করি। অনেক সময় শুনেছি এটা লেট হয়, কিন্তু আমরা আশা করব যে ঠিক টাইমে আসলে ট্রেনটা ছাড়বে আশা করছি। এবং আমরা 12:30 একটার দিকে আশা করি ময়মনসিংহ পৌঁছে যাব। আশা করি আপনাদেরকে দারুণ 2-1টা দিন আমরা সময় দিতে পারবো। আমাদের চোখে কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পারবেন ময়মনসিংহ জেলার বিখ্যাত কি কি আছে। শুভ সকাল বন্ধুরা, গতকাল আমরা ট্রেনে উঠলাম, হাওড় এক্সপ্রেস করে ময়মনসিংহ চলে আসলাম। তবে ট্রেনটা একটু দেরি করেছে, প্রায় ট্রেন ছেড়েছে 10টা 15-তে ছাড়ার কথা, ট্রেন ছেড়েছে প্রায় হচ্ছে গিয়ে 11টা 15-তে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা দেরি। নজরুল, আমি জানি না আসলে এই ময়মনসিংহ তারপরে চট্টগ্রাম ছাড়া অন্যান্য জেলার ট্রেনগুলোর এত বাজে অবস্থা কেন, ওরা ঠিক টাইমে কিন্তু ছাড়ে না। তো যাই হোক, আমরা রাত প্রায় 2টা 20 মিনিটে আমরা ময়মনসিংহ শহরে এসে পৌঁছেছি। আর আজকে স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে। নাস্তা করলাম, আমরা আছি আমাদের এক বন্ধুর বাসায় শান্তিপাড়ায় এবং সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছেন, বন্ধু নজরুল হায়দার রয়েছে। আজকে আমরা সকালটা এক্সপ্লোর করতে চাইবো ব্রহ্মপুত্র নদীর পাশ এবং জয়নুল আবেদিন জাদুঘর, এবং পাশাপাশি আমরা সার্কিট হাউসও ভ্রমণ করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক ময়মনসিংহ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান সরাতেছে শিশু বন্ধুরা, আমরা চলে আসলাম সকাল সকাল শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়। আমরা এখন ভেতর যাব। এর অপোজিটেই কিন্তু আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন জয়নুল উদ্যান ময়মনসিংহ। তো দুটোই কিন্তু পাশাপাশি, অপোজিটে একটার অপোজিটে আরেকটা। তো চলুন তাহলে আমরা ভেতরে যাই, দেখি। চলো, কি বলো? হ্যাঁ, আর একটা বিষয় জেনে রাখা দরকার, শিল্পাচার্য জয়নুল আবেদিন কিন্তু বাংলাদেশের একমাত্র শিল্পাচার্য। এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় একটু মনে রাখা দরকার। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভেতরে কি আছে। এখানে কিন্তু চমৎকার একটা পরিবেশ বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন। পাশে কিন্তু ব্রহ্মপুত্র নদ রয়েছে, যেটা কিন্তু নদ, ব্রহ্মপুত্র নদী না। এবং পাশে কিন্তু সার্কিট হাউস রয়েছে। এবং ময়মনসিংহে যদি আসেন তাহলে অবশ্যই শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই স্মৃতি জাদুঘরে ঘুরে যাবেন। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে প্রতিজনে 20 টাকা করে, ঠিক আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে জাদুঘর, তার পাশে কিন্তু বিশাল একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সুন্দর একটি পরিবেশ রয়েছে, যেটা আসলেই আপনাদের ঘুরে বেড়াবার জন্য কিন্তু খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। শিল্পাচার্য জয়নুল আবেদিন কিন্তু বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত চিত্রশিল্পী, যিনি তার কর্মের মাধ্যমে এখনও বেঁচে আছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে সংগ্রহশালাটি রয়েছে, এখানে কিন্তু প্রায় 63টি শিল্পকর্ম রয়েছে, তার ব্যবহৃত তৈজসপত্র রয়েছে। হ্যাঁ, শিল্পাচার্য জয়নুল আবেদিনকে আধুনিক শিল্পকলার একজন পথিকৃৎ বলা হয়, যিনি তার কর্মের মাধ্যমে
যিনি তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে এখনও কিন্তু আমাদের মাঝে বেঁচে আছেন। আর আপনারা অনেকেই জানেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের খুবই বিখ্যাত কিছু চিত্রকর্ম আমাদের সকলের চোখে এখনও ভাসে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা ভাস্কর্য। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই ভাস্কর্যটা দেখবেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্পের যে আন্দোলন, সে আন্দোলনের পথিকৃৎ। আর অবশ্যই যদি ময়মনসিংহ শহরে আসেন, এই জাদুঘরটি ঘুরে দেখতে ভুলবেন না। ঠিক আছে? আর খুব মনোরম একটা পরিবেশ বিদ্যমান। আর শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই সংগ্রহশালার মধ্যে কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু বেশ চমৎকার একটা জায়গা। এটাকে বোধহয় কুঞ্জলতা বলে, তাই না? হ্যাঁ, এটা কুঞ্জলতা, এবং এটা হচ্ছে কি চা খায় না? হ্যাঁ, এটা কি অপরাজিতা? এটা হচ্ছে অপরাজিতা। হ্যাঁ, এখানে গোলাপ ফুল দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের ফুল। আমি কিন্তু বিভিন্ন ধরনের ফুল বলতে গিয়ে গোলাপের খুব ভক্ত, তুমি জানো যে আমি ডাই হার্ট ফ্যান অফ রোজ। এখানে অনেক রোদ। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু জাহিদ আছে, জাহিদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। অবশ্যই, হ্যাঁ। জাহিদ, কি খবর? তোমার সঙ্গে দেখা হয়ে গেল, কেমন লাগছে বলো? অবশ্যই ভালো লাগতেছে। ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করব, আচ্ছা, হয়ে গেল এই সুযোগে। তুমি তো ময়মনসিংহেই আসলে বেড়ে উঠেছো, ময়মনসিংহে তোমার জন্ম। এখানে তো প্রায় আসা হয়, তাই না? প্রায় বলতে খুব আচ্ছা খুব আশা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই শিল্পচার্য জয়নুল আবেদিনের যে জাদুঘরটা, এখানে তো তোমার প্রায় আসা হয়েছে। হ্যাঁ, অনেকবার। হ্যাঁ 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 হ্যাঁ। খুব আচ্ছা। কনসাসলি আসা হয় না, এরকম অনেকে আসে দেখতে, ওদেরকে নিয়ে আসাই বেশি আসা হয়। হ্যাঁ, তাই না? এইভাবে আসতে আসতে অনেকবার আসা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা একটু ঘুরে দেখি, চলো। হ্যাঁ, চলেন। আহ, এই পার্কটা কিন্তু বেশ সুন্দর, যদিও এই দিকটা কিন্তু একটু বেশ খালি। দর্শক, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় যদি আপনারা আসতে চান, আপনারা তো সকলেই জানেন এটা ময়মনসিংহে অবস্থিত। এখানে যদি আপনারা ঢাকা থেকে আসতে চান, তাহলে ঢাকার মহাখালী থেকে বাস ছাড়ে সেখান থেকে আসতে পারেন, অথবা কমলাপুর স্টেশন থেকে আপনারা আসতে পারেন। আমরা গতকাল এসেছি হাওর এক্সপ্রেসের মাধ্যমে। যদিও ট্রেনগুলো একটু দেরিতে ছাড়ে সাধারণত, কিছু কিছু ট্রেন আবার অন টাইমে ছাড়ে। তো আমরা এসেছি হচ্ছে গিয়ে রাত 10টা 15 মিনিটে, তাই না? কিন্তু ট্রেন ছেড়েছে হচ্ছে গিয়ে প্রায় 11টা 15 দিকে, প্রায় 1 ঘন্টা আমার মনে হয় দেরি ট্রেনে হয়েছে। ভালো, বাসের চেয়ে ট্রেন ভালো। হ্যাঁ, কিন্তু ট্রেন অনেক ভালো, অনেক দ্রুতই কিন্তু এসেছিল এরপরে। ট্রেনও হ্যাঁ কিন্তু পাওয়া যায় এখানে, হ্যাঁ, ফার্স্ট প্রথম ক্লাস ট্রেন শ্রেণীর পাওয়া যায়। আপনারা স্নিগ্ধা পাবেন, শোভন চেয়ার পাবেন, হ্যাঁ, শোভন পাবেন, সুলভ পাবেন। তো আপনারা, আমার কাছে মনে হয় যদি ময়মনসিংহে আসতে চান, এবং ময়মনসিংহের ভাড়াটা কেমন লাগতে পারে? হ্যাঁ, সেটা তো অবশ্যই বলবো। ময়মনসিংহে যদি আসতে চান তাহলে আমার কাছে মনে হয় ট্রেন রুটটা আসলে খুব ভালো। বাস ভাড়া হচ্ছে 150 থেকে শুরু করে 300 বা 300 বা 400, এভাবে এই রেঞ্জের মধ্যেই আসলে থাকবে, তাই না? আর যদি ট্রেনে আসতে চান তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ট্রেনের চার্জটা কিন্তু বেশ কম। ঠিক আছে, 150 করে বোধ হয় না ট্রেনের ভাড়াটা। এসিটা হচ্ছে গিয়ে আপনার 300 টাকার কাছাকাছি। আর আপনারা যদি একেবারে নর্মাল নন এসিতে আসতে চান তাহলে 120, 30 বা 50 এরকম রেঞ্জের মধ্যে আপনারা আসতে পারবেন। আর এটার আপনারা যদি আসতে চান তাহলে বৃহস্পতিবার বাদ দিয়ে আসতে হবে, কারণ বৃহস্পতিবার এই জাদুঘরটির সাপ্তাহিক ছুটি রয়েছে। আমি যতটুকু দেখলাম এই শহরের মোটামুটি বিষয়গুলা, যে স্থাপত্য বিষয়গুলা, এগুলা কিন্তু রাজাদের করা, হিন্দু রাজাদের, মূলত হিন্দু রাজাদেরই করা। পরবর্তীতে আস্তে আস্তে বর্তমান যাদের কাছে আসছে, কিছু একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিছু কিন্তু এখনও আগের মতো অক্ষত আছে। বাংলাদেশ সরকার এগুলোকে সংস্কার করে আগের মতো রাখার চেষ্টা করছে। ব্যাপারটা আসলে খুবই চমৎকার। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিমসাতা, রং তার আশ্বিনের আলোর মতন। আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ। রৌদ্রের দুপুরে ভোরে বারবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায়। দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন। ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ। মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল। কবেকার কোকিলের জানো কি তা? যখন বন্ধুরা, ব্রহ্মপুত্র নদীর পাড়ে আসলাম। দেখছেন চমৎকার ব্রহ্মপুত্র নদী, এবং একেবারে
হাওয়া বইছে ধীরে ধীরে। আর দেখতে পাচ্ছেন চমৎকার কিছু নৌকো। আপনারা যদি এখানে আসেন অবশ্যই নদীর ওপারে যেতে হলে অথবা নৌকা নিয়ে যদি ভ্রমণ করতে চান এই চমৎকার নৌকাগুলোতে আসলে ঘুরতে পারেন। আর এর পাশেই আসলে রয়েছে আহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার। এবং অনেক শিক্ষার্থীরাও দেখতে পাচ্ছি এখানে স্কুল শেষে নিশ্চয়ই তারা ঘুরতে এসেছে। মানুষ আড্ডা দিচ্ছে, অনেকে গিটার নিয়ে গান গাইছে, হ্যাঁ। এবং এখানে গাছের ছায়াও কিন্তু বেশ রয়েছে। এবং এখানে গাছগুলো খুব, আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে একেবারে গাছের ছায়ার মাঝখানেই কিন্তু টুলগুলো এবং বিভিন্ন চায়ের দোকান, খাবারের দোকান, আচারের দোকান। সো আমার কাছে মনে হয় যে পরিবার পরিজন প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে যদি আসা যায় খুব চমৎকার একটা সময় উপভোগ করবে। নজরুল, কি অবস্থা, কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুবই ভালো লাগছে আসলে, অসাধারণ একটা জায়গা, শহরের একদম পাশে এরকম নদী এবং খোলা জায়গা, এত মানুষ এখানে ঘুরতে আসছে, এটা আসলে অসাধারণ, খুবই চমৎকার। বন্ধুরা, আমরা এখন নৌকায় উঠবো, দেখি নৌকায় চড়ে কেমন লাগে, আসো উঠি নৌকায়। ওকে, আমরা এই পাশে বসি। এদিকে কিন্তু বেশ ছায়া। অনেক রোদ, অনেক রোদ, কিন্তু তারপরেও কিন্তু এখানে বাতাস, এই যে পানির বাতাসটা কিন্তু অসাধারণ, খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের সাথে আমাদের যাত্রার এক বন্ধু আছে, ওনার কাছ থেকে আসলে আমরা জানতে চাই বর্ষায় কেমন হয়, বা এখানে জয়নুল আবেদিন পার্কে কোন সময় মানুষ বেশি হয় কম হয়, বিস্তারিত একটু ওনার কাছে জানবো। হ্যাঁ জাহিদ, বলো। বর্ষায় আমাদের নদীতে পানি হয়, তবে খুব বেশি দিনের জন্য না, অল্প কয়েকদিনের জন্য বেশ ভালো পানি হয়। এটা কয়েক বছর যাবৎ হচ্ছে। এর আগে ধরেন আরও 5-7 বছর আগে প্রতি বর্ষায় নদী এই পারে উপচে ওই পারে চলে যেত পানি। এরপরে এই নদীর পাড়ের পরে একটা গ্রাম রক্ষা বাঁধ আছে, ওই বাঁধ ভেঙে পানি গ্রামে ঢোকার রেকর্ডও আছে। কিন্তু লাস্ট 5-7 বছর ধরে পানি হচ্ছে না বলা যায়। ওই ব্রহ্মপুত্র নদীর যে পানি হওয়ার কথা আমরা ছোটোবেলায় দেখেছি বা বড়দের কাছে শোনা, ওই পানি আর পাচ্ছি না। এর জন্য এখন কি মাস কি হচ্ছে, এটা সেপ্টেম্বর, মানে কার্তিক মাস বা আশ্বিন মাস, এখনই নদী ওই চড়া পড়ে যাচ্ছে। এটা চৈত্র মাস কিংবা ফাল্গুন মাসে এটা পুরা পায়ে হেঁটে পার হওয়া যাবে। মোটামুটি মোটামুটি কয়েকটা জোন থাকবে নৌকা পার হওয়ার জন্য, আর পুরো অনেক জায়গায় ওই আমাদের ছোটো নদীর মতো পানি হয়ে যাবে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হ্যাঁ। তুমি কবিতাটা পারো? না না না, পারি না আমি। ছোটবেলা সবারই পড়া, সবাই জানে এই কবিতা, আলাদা করে বলার কিছু নেই। একদমই তাই। আচ্ছা, এখানে কি মাছ পাওয়া যায়? মাছ তবে সবচেয়ে বড় কথা হলো এই নদীতে মাছ অনেক কম। এই নদীতে চড়া পড়ে যাওয়ার কারণে একদমই কম। এত বড় নদী, এরকম একটা প্রসিদ্ধ নদী, অনেক মাছ পাওয়ার কথা ছিল, খুব অল্প কিছু মানুষ মাছ হয়তো শিকার করে, তবে এটা না পাওয়ার মতো। এটা হচ্ছে আমাদের নদীর ট্র্যাজেডি। আর নদীর জমি দখল হচ্ছে প্রচুর। এই নদীতে চড়া পড়তেছে, এই যে ওই নদীর বুক পর্যন্ত চলে আসে, ওই পর্যন্ত শুকিয়ে যায়, এই পর্যন্ত শুকিয়ে যায়। এতে এখানে তো শহরের পাশে হয়তো খুব একটা দখল হচ্ছে না, কিন্তু শহর থেকে একটু বাইরে গেলেই নদীর জমি দখল হচ্ছে একবারে দ্রুত। এতে করে নদীর এই যে প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে। আর এই চড়া পড়ে যাওয়ার কারণে এই নদীর তো আরেকটা শাখা হচ্ছে যমুনা, মূল স্রোতটা যমুনায় চলে যায়। এটা তো পুরাতন ব্রহ্মপুত্র বলে এটাকে। 1778 সালের ভূমিকম্পের আগ পর্যন্ত তো এটাই ছিল একমাত্র, এটা একটাই নদী ছিল। ওই ভূমিকম্পের পরে মূল স্রোতটা চলে যায় যমুনা হয়ে, আরেকটা মানে স্রোত এই ব্রহ্মপুত্র ঢুকে। তো এখন মূল পানিটা ওই দিকে যায়, এইদিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এটা এইভাবে চলতে থাকলে হয়তো অচিরেই নদীটা মারা যাবে। এইভাবে চলতে থাকলে অচিরেই নদীটা মারা যাবে। আচ্ছা, তুমি তো আসলে মানে বলা যায় ময়মনসিংহের একেবারে খাঁটি সন্তান, কারণ তুমি ময়মনসিংহের প্রত্যেকটা নদী, ময়মনসিংহের ঐতিহাসিক স্থানগুলো খুব চমৎকারভাবে জানো। এই যে নদীর ফ্লো আসলে কমে যাচ্ছে, এটা আসলে কেন? এটা তো বাংলাদেশের যে ময়মনসিংহ নদীর যে উৎস, এটা কিন্তু বাংলাদেশ নয়। না, হ্যাঁ, এটা কেন মনে হয়? এটা ভারত থেকে তো এটার ফ্লোটা আসে। এটা হচ্ছে
একে তো হচ্ছে ড্রেজিংয়ের অভাব। 50 বছরে ওইভাবে কোনো ড্রেজিং হয়নি। যদিও আমরা কয়েক বছর যাবত দেখতেছি প্রচুর ড্রেজার আছে নদীতে, কিন্তু এইগুলো আসলে কি তুলতেছে এটা আমরা জানি না, খুব স্পষ্ট না। প্রতি বছর হচ্ছে, কিন্তু ড্রেজিং হওয়ার পরেও আমরা প্রতি বছরই এটা নদীর পানি কমতে দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক ব্যবস্থাপনার অভাব, নদী ব্যবস্থাপনার অভাব। হ্যাঁ, আর হচ্ছে আরও সমস্যা হচ্ছে এই নদীর পানিটা উৎসমুখ যেটা, এটা যেখান থেকে ঢুকছে এই নদীটা, ওইখানেও চড়া পড়ে গেছে, যার জন্য পানি এখানে খুব একটা বেশি ঢুকতেছে না। আর আরও একটা কারণ হতে পারে, এই নদীগুলোতে পানি আসে হচ্ছে তিস্তা, তারপরে আরও কিছু অন্য নদী আছে ওইগুলো থেকে। তো ওই নদীগুলোতে ইন্ডিয়ার বাঁধ আছে, তারপর ওটার একটা প্রভাব পড়ছে। হ্যাঁ ওইগুলোর একটা প্রভাব হ্যাঁ, আছে। ঠিক তাই। আর আর এই নদীর উৎসমুখেও চড়া পড়ে গেছে, যেই কারণে এইখানে খুব একটা পানি ঢুকতেছে না। এবং যেহেতু বাংলাদেশের নদীগুলো শুধু দেশি নদী না, এগুলো আন্তর্জাতিক নদী, হ্যাঁ। এবং এখানে আসলে বিভিন্ন বাদ দেওয়ার কারণেই কিন্তু পানির ফ্লোটা কিন্তু আগের মতো নাই, এবং আমাদেরও কিছু প্রবলেম আছে, হ্যাঁ, ইস্যু আছে। তো এই নদীটা হ্যাঁ। হচ্ছে পুরা আসাম হয়ে আসছে, ব্রহ্মপুত্রটা আসাম হয়ে কুড়িগ্রাম দিয়ে ঢুকে একটা ব্রহ্মপুত্র আর একটা যমুনা। তো আসামে ওদের এই নদী কেন্দ্রিক অনেক প্ল্যান আছে, ইয়ে আছে, কি বলে, ওদের বাদ আছে। বাঁধ ড্যাম আছে, ওইগুলো একটা বাধা তৈরি করে এইভাবেই মারা গেছে। আর আমাদের অব্যবস্থাপনা তো আছেই, আমাদের মানে কোনো ধরনের উদ্যোগ ওই বড়ভাবে নেই যেটা নদীকে বাঁচানোর জন্যে। যা আছে সেটাকে নদী কি বলে ড্রেজিংয়ের নামে একটা বালু ব্যবসা, এটাকে বলা যায়। হ্যাঁ, তা তো দেখছি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এই জন্যই নদীগুলো মারা যাচ্ছে। আর এই নদীর পানির ফ্লো কমে যাওয়ার কারণে আশেপাশে নিশ্চয়ই চাষাবাদের অনেক ক্ষতি হচ্ছে, কি বলো? অনেকটাই। আমাদের ময়মনসিংহের এই অঞ্চলটাতে নদীকেন্দ্রিক চাষ খুব একটা বেশি না হলেও, বিশেষ করে জামালপুরের ওই পাশটাতে নদীর এই ব্রহ্মপুত্র পানি দিয়ে বেশ চাষাবাদ হয়, ওরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ময়মনসিংহে খুব বেশি একটা ব্রহ্মপুত্রের পানি চরের চাষে লাগায় না আগে থেকে, আমি অন্তত দেখিনি, হয়তো অতীতে করতো। এখন তো অবশ্য আমি যতদিন ধরে দেখতেছি ততদিন তো সুযোগও নেই, পানি কমতেছে। তো চাষাবাদের একটা প্রভাব তো আছেই, যে পানি কমে গেলে ওই নদীর পাড়ের যারা পানি তুলে ওদের লেয়ার নিচে নেমে যায়, ওদের লেয়ার নিচে নেমে গেলে ওদের পানি তুলতে তো খরচ বেশি হয়, পানির এটা তো প্রভাব পড়বেই। আসলে দুপাশে কাশফুল দেখা যাচ্ছে, এগুলো একদমই তাই, খুব সুন্দর। হ্যাঁ, খুব চমৎকার। এই কাশফুলগুলো আগে আরো বেশি ছিল, এই নদীর ওই পাটাতে পুরোটাই কাশফুলে ভরা ছিল। এরপরে যখন বালু খেকুরা ওইখানে বালু তোলা শুরু করলো, তারপর ওইগুলোতে আরো বেশি মানুষ যাওয়া শুরু করলো, ওইগুলো নষ্ট হয়ে যায়। এখন ওই পাশে আর খুব একটা বেশি কাশফুল ফুটে না। একটা পলিটিক্যাল প্রশ্ন, এই হ্যাঁ। অঞ্চলে আসলে গত 15-20 বছর ধরে কাদের ক্ষমতার শাসন ছিল, বা তারা এই শহরটাকে কি কি পরিকল্পনা করেছে, উন্নয়নের কোনো কিছু হয়েছে কিনা, বা কি অবস্থা বর্তমানে? এই শহরের বেসিক কোনো উন্নয়ন হয়নি। এই শহরে যা হয়েছে নামের একটা উন্নয়ন হয়েছে, জেলা ছিল বিভাগ হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, সিটি কর্পোরেশনের একটা মেয়রও ছিল, সে তার বেশ কিছুদিন, যদিও তার ভোট করতে হয়নি, তো তার খুব একটা কাজ করার ক্ষুধা বোধহয় ছিল না। আর কিছু কাজ করছে, ওইটাকে বলে ওইটুকু করতেই হয়, কিন্তু একটা নতুন সিটি কর্পোরেশন, নতুন বিভাগীয় শহর, সেটাকে মানে নতুন করে তৈরি করার জন্য ঢেলে সাজানো, ওই ধরনের বড় কোনো উদ্যোগ আমি অত দেখিনি। আছে কিনা জানি না, হয়তো আছে। ময়মনসিংহ জেলায় আসলে অনেক হ্যাঁ। বিখ্যাত মানুষ জন্মেছে, হুম। সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে হালের আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, বা যারা যারা জাতীয় পর্যায়ে অনেক মানুষ, নতুন করে আসলে এই অঞ্চলের এই নদীর কিনারের মানুষদের আসলে প্রত্যাশা কি রাষ্ট্রের কাছে বর্তমানে? রাষ্ট্রের অন্য সবার মতো এই এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ময়মনসিংহ শহর আসলে বিভাগীয় একটা শহর, চট্টগ্রাম, ঢাকা, হ্যাঁ, বরিশাল, খুলনার মতো, কিন্তু চোখে পড়ার মতো তেমন কিন্তু উন্নয়ন হয়নি। আমরা যতখানি দেখি রাস্তাঘাটের অবস্থা না আছে, ট্রেনগুলো অনেক ধীরে ছাড়ছে, অথচ ঢাকা চট্টগ্রামের ট্রেনের কথাও যদি বলি, খুব দ্রুত ফাস্ট যাচ্ছে, মানুষের সময়ের মূল্যটা হচ্ছে। কি বলবে তুমি আসলে? আমার কাছে মনে হয় চট্টগ্রামের তুলনায় মানুষের উন্নয়নটা কম হওয়ার কারণ হচ্ছে শহর হিসেবে চট্টগ্রামের গুরুত্ব ঢাকার কাছে অনেক বেশি, যেটা ময়মনসিংহের নাই। হ্যাঁ, চট্টগ্রামের শিল্প, পোর্ট, ঠিক আছে, কিন্তু সুষম উন্নয়ন তো হওয়া দরকার, যে সবাই যেটা ডিজার্ভ করে, কারণ প্রত্যেক মানুষের কাছে প্রত্যাশা আছে। নতুন বিভাগ,
আমাদের ন্যূনতম উন্নয়ন দরকার। আমরা বলতেছি না ঢাকা চট্টগ্রাম করে দেওয়ার জন্য এখনই, তবে যেহেতু বিভাগ হয়েছে, বিভাগ হওয়ার কারণে আমাদের একটা ন্যূনতম উন্নয়ন দরকার ছিল, সেটা খুব ভালো করে হয়নি, একদমই হয়নি। আমাদের বিভাগ হওয়ার পরে আমাদের কোনো বিভাগীয় অফিস হয়নি, সবগুলো কোনো না কোনো আগের পুরাতন ভবনে কিংবা কোনো ভাড়া বাসায়। চলো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গল্প করি। হ্যাঁ চলো। আর মানে যতখানি ছিলাম আসলে ভালো লেগেছে, এই দুপুরের গরমের মধ্যেও ভালো লেগেছে আসলে। চলো তাহলে আমরা সামনের দিকে এগোই। বারবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায়, দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন। ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ, মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল। কবেকার কোকিলের জানো কি তা? যখন মুকুন্দরাম হায় লিখতেছিলেন বসে দুপ্রহরে সাধের সে চণ্ডিকা মঙ্গল। কোকিলের ডাক শুনে লেখা তার বাঁধা পায় থেমে থেকে যায়। অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙ্গুরের জল, সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আম বনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। এখন যাচ্ছি একটা হোটেলে খাওয়ার জন্য। হোটেলটা খুবই বিখ্যাত, অর্থাৎ কেউ যদি কোনো হোটেল না চেনেন, খাবার হোটেল কোথায়, আপনারা সারিন্দা হোটেল বলবেন। এসি এবং খুব ভালো, খাবারের খুবই প্রশংসা করে অনেকে। আমার বন্ধু আগে খেয়েছিল, কেমন লেগেছিল আগে? হ্যাঁ খুব মজা, এবং ওখানে যে জিনিসটা বলবো, পরিবেশটা খুব সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। আমার কাছে মনে হয় যে ময়মনসিংহে সারিন্দা হোটেলে অন্তত একবার খাওয়া উচিত। আমরা শশীলজের পাশ দিয়ে যাচ্ছি, যদি আমরা এটা নিয়ে ভিডিও করবো। এর পাশে শশীলজ। সোশিলজ মানেই হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে ওয়াও, জাস্ট ওয়াও, এই ধরনের একটা ফিল আসে। আমরা গ্রাফিতিগুলো দেখাই। গ্রাফিতিগুলো দেখাও, যে কিছুদিন আগে যে গণঅভ্যুত্থানগুলো হয়েছে তার স্মৃতিচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। গ্রাফিতি চমৎকার। আমার তো মনে হয় যে পুরো শহর জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে, মানে বিশেষ করে শহর কেন্দ্রিক জায়গাগুলোতেই, গ্রামেও আমি দেখেছি যে এই যে গ্রাফিতিগুলো সেই বিপ্লব, সেই গণঅভ্যুত্থানের স্মৃতি বহন করছে। এটা প্রাচীন কলেজ, স্কুল, বিদ্যাময়ী স্কুল। এটাতে জাহানারা ইমাম প্রধান শিক্ষক ছিল। বাহ। তারপরে ওই মুনাম খার ছেলের নামে ওই কলেজটা ছিল, তারপর আখতারুজ্জামান কলেজ, ওইটা রাখা ঘন্টার পরে। তাই জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ, ফণিমনসার ছোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর রিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ফেলা নিয়ে। কৃষ্ণা দাদুশির জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি ময়মনসিংহ সদরের কেওয়াটখালীতে। অসাধারণ, দুর্দান্ত, দুরন্ত একটা ব্রিজ এবং নদী। আপনারা দেখেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আপনাদের একটু দেখাই। নিচে আপনি দেখতে পাবেন যে কিছু মানুষ মাছ ধরছে, অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয়টা হচ্ছে এটা একদম অরক্ষিত, একদম অরক্ষিত। তারপরেও কিন্তু মানুষ হেঁটে চলে যাচ্ছে, গ্রামের মানুষের সেই ভয় নেই। হ্যাঁ, খুব চমৎকারভাবে হেঁটে হেঁটে মানুষজন যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার মানুষজন, মনে হয় 50-100টা গ্রুপ করে ছেলেরা ফুটবল ক্রিকেট খেলছে বিকেলবেলায়। এই যে একজনকে দেখাই, সমুদ্রে বল পড়ে গেছে, নদীতে বল পড়ে গেছে, বলের জন্য যাচ্ছে। অসাধারণ দৃশ্য আসলে। এই দৃশ্য আসলে টাকায় কেনার মতো না। দেখছেন আপনারা, মানুষজন মাছ ধরছে, নদীতে ঝাঁপ দিচ্ছে, এই যে নদীতে পার হচ্ছে, ওই পাশে বিশাল কর্মযোগ্য। আনিস, কি বলবা তুমি, এটা কেমন লাগছে তোমার? আমার কাছে খুবই অ্যাডভেঞ্চারাস, কারণ যারা এই ধরনের ব্রিজে আসতে অভ্যস্ত নন তারা অবশ্যই একটু সাবধানী হবেন আসার ক্ষেত্রে। কারণ তুমি বলছিলে যেটা আসলে অরক্ষিত, কারণ আমরা যখন আসছিলাম আমাদেরও কিন্তু হার্টবিট কিন্তু বাড়ছিল, কিন্তু আমরা চলে এসেছি, সো এটা কোনো বিষয় না। আর হচ্ছে এই যে আসলে
এই ধরনের একেবারে ব্রহ্মপুত্র নদের উপরে এই ধরনের ব্রিজ এগুলো আসলে দেখার সৌভাগ্য আমাদের সবসময় হয় না। তাই আমার কাছে মনে হয় যে ময়মনসিংহে আসলে অবশ্যই আসা উচিত। কি বলো হ্যাঁ, নজরুল? দূর থেকে কিন্তু সড়ক ব্রিজও দেখা যাচ্ছে। ওইদিকে কিন্তু একেবারে একটা সড়ক ব্রিজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আর মানে আমার কাছে সবচেয়ে চমৎকার লাগছে এই যে নদের আশেপাশের যে একটা সবুজ ঘাস, একটা বিস্তীর্ণ একটা মাঠ, হ্যাঁ, এইটা আসলে চমৎকার। একেবারে শৈশবের কথা মনে পড়ে, তাই না? হ্যাঁ। আমাদের একটা শৈশব ছিল, আমরা যে কলোনিতে বড় হয়েছি, একটা খাল ছিল, মানে বিল ছিল আমরা বলতাম। সেই বিলের মধ্যে আমরা একেবারে বিকেল হলেই সবাই চলে যেতাম। এমন অবস্থা হতো কি জানো, উপর থেকে একটা চিল আসছে, মনে হচ্ছে চিলটা আমাকে ফলো করছে, আমরা দৌড়াতে থাকতাম ভয়। এই হচ্ছে অনেক ধরনের স্মৃতি। ওইদিকে অসাধারণ খুব চমৎকার কাশফুল দেখা যাচ্ছে, ওইদিকে কাশফুল দেখা যাচ্ছে একদম পুরা একদম বিস্তীর্ণ এলাকা, আর এদিকে পুরা সবুজ আর সবুজ। এই যে মাঠে কিন্তু আমাদের এক পরিচিত ভাই জাহিদ ভাই, হ্যাঁ, নিচে আছে আমাদের, হ্যাঁ, ইতিহাসবিদ। উনি হচ্ছে আমাদেরকে ময়মনসিংহ শহরের কোথায় কি আছে না আছে, কোন জমিদারের কি হয়েছে না হয়েছে সব কিছু আজকে মোটামুটি 2 দিন গতকালকে থেকে আসলে বলে যাচ্ছেন। তো বিষয়টা আসলেই দুর্দান্ত। আমরা অপেক্ষা করব দেখি কোনো আমরা ট্রেন দেখতে পাই কিনা। এই লাইন দিয়ে ট্রেন কোথায় যায় একটু বলতে পারবা? ময়মনসিংহ থেকে কোথায় যায়? আচ্ছা, জয়দেবপুর। ময়মনসিংহ থেকে জয়দেবপুরের ট্রেন লাইন এটা, বেগুনবাড়ি, অনেক জায়গায় যায়। তো অসাধারণ এই জায়গাটা, আসলে চোখ ধাঁধানো। আপনারা দেখুন কি চমৎকার আসলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঐতিহাসিক, তাই না? এটা হচ্ছে কি অনেকটা আমি আসলে আমি একটা কথা বলি, এটা হচ্ছে এই জায়গায় যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে জয়নুল আবেদিনের মতো চোখ কেন হবে না? এই জায়গাগুলো দেখলেই আসলে মনে হয় ওইরকম। আর কি তথ্য দিতে চাচ্ছিলে তুমি বলো? জয়নুল আবেদিন কিন্তু এই ব্রিজটাকে কেন্দ্র করে কিন্তু একটা ছবি এঁকেছেন, হ্যাঁ। ঠিক আছে? বিখ্যাত ছবি। আমরা যখন আজকে আর্ট গ্যালারিতে গেলাম জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়, তখন কিন্তু আমরা ওটা দেখেছি। হ্যাঁ, তো ভাবছিলাম যে এই ব্রিজটা আসলে কোনটা, কিন্তু আমরা এই ব্রিজে যে আসতে পারবো এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। একটু আমার সাথে আসেন, আপনার বাড়ি কোথায়? নদীর উপরে। কেমন লাগে এখানে যাতায়াত করতে প্রতিদিন? এই যে এখানে তো কোনো অরক্ষিত, যদি ভয় পান না? জি, একটু ভয় ভয় তো করে। লাগেই না? জি। হুট করে যদি মাঝখানে ট্রেন চলে আসে তখন কি হয়? এমন হয়েছে কখনো আপনার? না, এমন আমার কখনো হয় নাই। হয় নাই না? আলহামদুলিল্লাহ। এই যে ধরুন অন্ধকারে, এখন তো লাইটও নাই, কিচ্ছু নাই, মাঝে মাঝে যদি দেরি হয়ে যায় অন্ধকারে আসতে কেমন লাগে? অন্তে মোটামুটি ভালোই লাগে। একটু ঠান্ডা হাওয়া থাকে তো। আগে অভ্যাস হয়ে গেছে তো, তার কারণে সমস্যা হয়নি আরকি। আচ্ছা, এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, কেউ পড়ে টরে গিয়েছে বা এরকম কোনো ঘটনা জানেন আপনি? না, এই সম্বন্ধে আমি কিছু জানি না। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিমসাতা, রং তার আশ্বিনের আলোর মতন। আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ। রৌদ্রের দুপুরে ভোরে বারবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায়। দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন। ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ। মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল। কবেকার কোকিলের জানো কি তা? যখন মুকুন্দরাম হায় লিখতেছিলেন বসে দুপ্রহরে সাধের সে চণ্ডিকা মঙ্গল। কোকিলের ডাক শুনে লেখা তার বাঁধা পায়, থেমে থেকে যায়। অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙ্গুরের জল, সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আম বনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। বন্ধুরা, আমরা এখন আছি মুক্তাগাছার জমিদার বাড়ি। এটা হচ্ছে মুক্তাগাছার জমিদার শ্রীকান্ত আচার্য চৌধুরীর জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়িটা বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা দেখভাল করছে। চলুন তাহলে ভেতরে দেখে নিই আসলে এই ঐতিহাসিক জমিদার বাড়ির ভেতরটা ঠিক কেমন। বিল্ডিংগুলো কিন্তু অসাধারণ। হ্যাঁ, এবং অসাধারণ তো বটেই। এবং আসলে সে জমিদারি প্রথা যখন ছিল তখনই কিন্তু জমিদাররা কিন্তু এই জায়গাগুলো আসলে তৈরি করে। হ্যাঁ,
এবং জাহিদ, তুমি তো আসলে এখানের স্থানীয় লোক এবং তুমি অনেক বেশি জ্ঞান রাখো। আমি যেটা বলছিলে যে তুমি এই বিষয়গুলোতে একটা সময় জমিদারি যে একটা বাড়ি, সেটা কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে ছিল, তাই না? আর এখন আসলে কি অবস্থা, কি কি পরিবর্তন আসলে এসেছে একটু বলো তো। পরিবর্তন বলতে কি, এটা বিশাল এরিয়া জুড়ে ছিল বাড়িটা, মানে হ্যাঁ। এইগুলো শুধু একটা বা দুইটা ঘর বা বাড়িটা এরকম ছিল না, এরকম অনেক খণ্ড খণ্ড ছিল কোথাও এইদিকে ওই পাশে। ওইগুলো এখন ওইখানে একটা কলেজ হয়ে গেছে। হুম। কলেজটা হয়েছে অনেক আগেই। তারপরে এই পাশে আর্ম পুলিশ ব্যাটালিয়নের হয়েছে, কি বলে, থানা। আচ্ছা আচ্ছা, এরপরে আরও ওই পাশে একটা স্কুল হয়ে গেছে। এতে করে এখান থেকে একটু আসো। জমিদারদের যে বাড়িটা এটা হয়ে গেছে, মানে এই জমিদারের বাড়িটা এখন এইটুকুতে এসে আটকে গেছে। নয়তো এটা বাড়িটা ছিল আরো বিশাল বড়। এরিয়া জুড়ে। হ্যাঁ, এটা একবারে প্রপার জমিদারদের বাড়ি যা মনে হয়। আচ্ছা, এবং এই দেখো বন্ধুরা, দেখেন যে সেই সময়কার যে নিদর্শনগুলো, যে কারুকার্যময়, আসলে ঠিক প্রাসাদের মতোই। এবং এখানে কিন্তু আমরা অনেক শুটিং দেখেছি, বিভিন্ন ধরনের শুটিং দেখেছি, এবং অনেক আসলে বিভিন্ন নাটক সিনেমায় কিন্তু এই জায়গাটা কিন্তু ব্যবহার হয়েছে। আমরা যদি একটু ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো যে এখানে বিভিন্ন নামটাম আছে। আচ্ছা, হ্যাঁ, শুভ প্লাস হিমি, সুমাইয়া প্লাস হৃদয়, অনেক ধরনের নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা স্কুল কলেজে এই ধরনের যোগ দিয়ে দিয়ে অনেক ধরনের নাম লিখতাম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা ঘর আছে। এটা কি মন্দির ছিল, জমিদার বাড়ি? আচ্ছা। এবং আসলে একটা জিনিস খুবই, আচ্ছা, এখান দিয়ে যদি যাই অন্তর্মহলে, একেবারে অন্দরমহলে। হ্যাঁ, অন্দরমহলের ভিতরে ছিল একটু। আচ্ছা আচ্ছা। এবং এখানে কিন্তু বিভিন্ন দর্শনার্থীদেরকেও দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, হ্যাঁ। একটা জিনিস লক্ষ্য করিও, ব্যাপারটা হচ্ছে এখানে এগুলাতে কিন্তু আমরা বর্তমানে দেখি যে রড দিয়ে পিলার করা, কিন্তু এখানে কোনো রডের কোনো কাজ নেই। হ্যাঁ, ওনারা কিন্তু ইট দিয়ে পিলারগুলো করতো। হ্যাঁ, এবং এগুলা কিন্তু অনেক স্ট্রং। রডের যে কাজগুলা অনেক কিছু ক্ষয়ে গেছে, এখন ক্ষয়ে অনেক বছর হয়েছে, ক্ষয়ে গেছে। এই যে এই বাড়িটা কি চমৎকার, দোতলা তিনতলা বাড়ি কিন্তু এভাবেই, হ্যাঁ, আগের সিস্টেমেই করা। ও, অনেক বড় একটা লিচু গাছ, এটা কি বলতে চাচ্ছ জমিদার বিশাল লিচু গাছ। এই লিচু গাছটা তার মানে এটার বয়স তো 200-300 এই যে আমরা এই লিচু গাছটা দেখাই, একদম বিশাল লিচু গাছ। আগে তো হয়তো এখানে কি লিচু ধরে এখনো? আচ্ছা আচ্ছা, এই বাড়িটা আমরা দেখাই। হ্যাঁ জাহিদ, তুমি বলো মাইক্রোফোনটা। হ্যাঁ, এটা হচ্ছে আরাম ঘর। এই ঘরটা এমনভাবে বানানো যে এইটা টিন না, এগুলো হচ্ছে এই লোহার পাত আরও ভিতরে কিছু একটা দিয়ে এমনভাবে বানানো হয়েছিল যাতে এই ঘরে বসলে গরম না লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত এটা আরাম করার জন্য এই ঘরটাতে। এই ঘরটা আরও অনেক কিছু ছিল, এখন নাই, এগুলো ভেঙে গেছে সব। কিন্তু না, এটা ওইটা যখন বানানো ছিল, একদমই তাই। এই যে চারদিকে পানি যাইতো, পানির ও, নহর। অসাধারণ। যাতে মানে এটা আসলে অভাবনীয়, এই ধরনের ব্যাপারগুলো আসলে আমরা এখানে না আসলে ঠিক বুঝতে পারতাম না। আমরা তো হয়তো বা এখন এয়ার কন্ডিশন ব্যবহার করি, তাই না? কিন্তু তখনকার সময় ন্যাচারালি কি ধরনের পরিকল্পনা করে এই ধরনের বাড়ি তৈরি করা হয়েছিল। এবং আমরা আসার পরেও কিন্তু বেশ ঠান্ডা একটা ফিল করছি। আর উপরের দিকে তাকালে মনে হবে অদ্ভুত রকমের একটা ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরও কিছু দেখার আছে আমাদের। আর একটা বিষয় কি নজরুল, সেটা হচ্ছে এই দেখো কালের বিবর্তনে কত কিছু হারিয়ে যায়, সেই মানুষগুলো নেই, কিন্তু তাদের এখানে হয়তো বা একেবারেই ঝকঝকে তকতকে ছিল সেই সময়টায়, কিন্তু ছবির থেকেও সুন্দর ছিল যে রাত প্রাসাদগুলো আমরা এখনো দেখি বিভিন্ন চলচ্চিত্রে। হ্যাঁ, কিন্তু মানে তারা চলে গেছে কিন্তু স্মৃতিগুলোও কিন্তু এখনো রয়ে গেছে। হ্যাঁ, অনেক আসবাবপত্র হয়তো বা ছিল। তো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কত ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, এগুলো আসলে খুঁজে বের করা। সুড়ঙ্গপথ, হ্যাঁ। বাড়ির ভেতরে এই সুড়ঙ্গ পথটা ছিল। আচ্ছা। কখনো প্রয়োজনে যাতে এই সুড়ঙ্গ দিয়ে টুস করে পালাই। আচ্ছা, তুমি তো বলছো যে এটা সুড়ঙ্গ পথ।
হ্যাঁ। এখানটা আসলে কতখানি পথ আসলে পাড়ি দেওয়া যায়, তোমার না, না। কোনো আইডিয়া আছে? না, আমরা বড় হওয়ার পরে এটা চালু দেখিনি, আচ্ছা, কিন্তু বাট এটা বোঝা যাচ্ছে হ্যাঁ সুড়ঙ্গ। না, সুড়ঙ্গ ছিল, একটু যাওয়া যায় তো। পরে এটা তো অনেক বছর আগের ছিল না, এগুলো পরে ভেঙে টেঙে পথগুলো নষ্ট হয়ে গেছে। অনেকেই বলতো এই পথ এইটা দিয়ে মানে কোথাও উঠে গিয়ে আবার ওই আরেকটা সুড়ঙ্গ দিয়ে যাওয়া যেত শশীলজে, যেহেতু এদেরই দুইটা বাড়ি, এরকম অনেকে বলতো। তবে আসলে আমরা শিওর না এটা দিয়ে কত দূর যাওয়া যেত। আচ্ছা আচ্ছা। আর এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি? এইগুলো ছিল হচ্ছে এগুলো তো এখন মানে টয়লেট, washroom গুলো ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো কি আসলে তখনকার সময় কি ওয়াশরুম ছিল এগুলো? হ্যাঁ ছিল তো। নাকি এখন তৈরি করা না হয়েছে? না, এখন তৈরি না, এগুলো সব ওদের। আচ্ছা, এগুলো এখন তৈরি করবে কিভাবে? এরকম তো ছিল, বুঝছেন। এখন এইগুলো বাউন্ডারি করে বাড়িটা এইটুকু সংরক্ষণ করা হয়েছে, নতে এদের অনেক বাড়ি ছিল, ওইদিকে আরো ছিল, ওইদিকে কলেজ করা হয়েছে, তারপর স্কুল করা হয়েছে। এই পাশে আর্মি পুলিশ ব্যাটালিয়ন কেন্দ্র, ওইটা তো জমিদার বাড়ির অংশ ছিল। এইগুলো ছিল টয়লেট, স্নানঘর। দেখে চমৎকার। কিন্তু খারাপও লাগছে এই যে জীর্ণ শীর্ণ হয়ে ধ্বংসপ্রাপ্ত প্রায়। অথচ একটা সময় তারা কি পরিমাণ প্রভাবশালী ছিল না? হ্যাঁ, সময়ের বিবর্তনে কত কিছুই বদলে যায়। মাগুর মাছ ছাড়তো, মানুষকে মেরে ফেলে দিত ওই জায়গাটা, আছে না? আর এখানে একটা ফুলের বাগান দেখতে পাচ্ছি ছোট্ট। এই ফুলের বাগানটাও কি তখনকার সময় ছিল? না না, এগুলো পরে এর পরে করা হয়েছে, হ্যাঁ। পরে করা হয়েছে। এইগুলো যে আমি এইগুলো দেখতাম, 700 ছিল হুম। ছোটবেলা। এগুলো ভেঙে ভেঙে পড়তেছে, এরকম আরো অনেক ছিল, ভেঙে ভেঙে পড়তে পড়তে এখন এইটুকু আছে। এটা বহু বছর অরক্ষিত ছিল, তখন এরকম কোনো গার্ড ছিল না। মূলত এটা সরকারের অধীনেই ছিল না, এরকম একবার ফেলে রাখার মতো ছিল। ওইখানে যে যার মতো ঢুকতো, যা ইচ্ছে তাই করতে পারতো। এরপরে না সরকার এটা নিয়ে এখন একটা সুরক্ষার আওতায় আনছে। আর আমার কাছে কিন্তু আরাম ঘরটা খুবই স্পেশাল মনে হলো। খুব আরাম প্রিয় তো। এরকম তাদের আরো অনেক ঘর ছিল। হ্যাঁ, একদমই তাই। আপনি ওই নাচ ঘর, তারপর হ্যাঁ। দুর্গাপুজো হতো, এগুলো তো দেখান। হুম। ওই ওখানে যে মানুষ মেরে ফেলে দিত একটা কুয়া, ওইগুলো মিট আমার কাছে অনেক চিন্তা না। ভয়ঙ্কর একটা কুয়া ছিল। না মানে একদমই যারাই হত্যাকারী, কিন্তু মানে প্রাসাদের ভিতরে হত্যা খুব থাকবে, এটা আমার কাছে খুব প্র্যাকটিক্যাল লাগে। একটা গা ছমছম করা একটা অনুভূতি, কারণ অনেক পুরনো একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ছোট ছোট রুম ছিল। এগুলো কি ছোট ছোট রুম? এই জায়গাগুলো, এই যে এই দরজাগুলো কিন্তু এখন তেমন এগুলো ছোট ছোট রুম না? বেশ ছোট রুম। আচ্ছা আচ্ছা। আমি একসময় আসতাম সময়, হ্যাঁ, হ্যাঁ। তখন এই দরজাগুলো ছিল না, মানে ভেঙে ভেঙে আমার নিয়ে গেছে। নিয়ে গেছে, হ্যাঁ। ছিল আগে এই জিনিসটা আসলে কি? এটা কি কোনো স্টেজ? মঞ্চ ঘোরানোর জন্য নাট্যশালা। স্টেজ, ও তো চমৎকার। এখানে বসতো, এখানে ঘরের ভিতরে জলসার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টেজ, একটা গোল একটা স্টেজ, এটা সম্ভবত ঘোরানোও যায়। হ্যাঁ, মানে তখনকার জমিদারি আমলে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হতো স্বাভাবিকভাবেই, তো সেটারই আসলে একটা স্মৃতিচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। শুধু মানে একটা এটা কি ঘোরানোর জন্য? আলহাজ, তুমি কি কখনো এটা ঘুরিয়েছো? না, আমি কখনো ঘুরাইনি। আমি ইভেন অনেকদিন আগে যখন আসছিলাম তখন এটা কিন্তু ছিল না। না, এটা- ওরা জাস্ট একটা উপমা এক্সাম্পল দেওয়ার জন্য হয়তো রেখেছে যে এটা ছিল এইভাবে। নেই। আচ্ছা, আমি এটা একটু ঘোরাবার চেষ্টা করি, দেখি তো। ও, এটা কিন্তু বেশ শক্ত। অত কম শক্তিতে হয় না। এটা আসলে কি একটা মানে ছিল, এটা একটা নকশাকৃতি ওরা দিয়েছে, এমনটা ছিল। চমৎকার। এটা কি মানে এখানে পূজা হতো না, পুজো হতো। বা এখানে হয়তো প্রতিমা রাখা হতো বা এরকম কিছু একটা? এখনো কিন্তু নকশাগুলো এখনো আছে, তাই না? এই নকশাগুলো আমরা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই নকশাগুলো এখনো আছে, যে পূজার যে বেদিমূল, সেই বেদিমূলে আসলে এই ধরনের নকশা তো স্বাভাবিক করা হয়।
আমরা যেমন পূজা মণ্ডপ দেখি, সেখানে যেভাবে কারুকার্য করা হয় এখানটাই আসলে তেমনটা। হ্যাঁ, এখানেও বিভিন্ন কত আগের একটা বিষয় এবং বিভিন্ন কামরা রয়েছে। আসলে পুরো জমিদার বাড়িটা আসলে আমরা ঘুরে দেখলাম বন্ধুরা। আর অবশ্যই ময়মনসিংহে আসলে মুক্তাগাছে আসবেন। মুক্তাগাছার যে বিখ্যাত মন্ডার দোকান আছে তার পাশেই কিন্তু এই জমিদার বাড়িটি, মুক্তাগাছা জমিদার বাড়িটি। আর জমিদার ছিলেন শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত আচার্য জমিদার বাড়ি আসলে এটা। হুম। আচ্ছা, এগুলো কি আসলে? এইগুলো একজন এক রকম কথা বলে। মানে তুমি কি শুনেছো? আমি ছোটবেলায় শুনতাম এইগুলো হচ্ছে একটা সিন্দুক, এখানে হয়তো ওদের রত্ন লুকানো আছে, এটা খোলা যায় না, এটা খুলতে পারলে অনেক কিছু দেখা যেতে পারতো। এটা আমার বিশ্বাস হয় না, এটা ছোটবেলা থেকে আমি শুনছি। তোমার কি মনে হয় যে আসলে এরকম খোলা জায়গায় এই ধরনের না, সিন্ধু এরকম আমার মনে হয় না, এগুলো কোথাও আর প্রচলিত যেগুলো থাকে না, বিভিন্ন এগুলো কথা? হয় না আর কি, এগুলো হতে পারে না। তো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যদি ময়মনসিংহ আসেন অবশ্যই মুক্তাগাছে তো আসা হবে, কারণ মুক্তাগাছের বিখ্যাত মন্ডা তো খাবেনই, পাশাপাশি এই মুক্তাগাছার জমিদার বাড়িটা অবশ্যই আপনারা দেখে যাবেন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ। ফণিমনসার ছোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। আমরা মুক্তাগাছার মন্ডা খেয়ে এখন যাচ্ছি আমাদের বন্ধু আলহাজের বাড়িতে। এটা হচ্ছে একদম গ্রাম, আপনারা দেখতে পাচ্ছেন 82 গ্রাম, গ্রামের নাম 82। আমরা হচ্ছে খামারের বাজার থেকে 82 গ্রামের দিকে যাচ্ছি। একদম মানে অকৃত্রিম গ্রাম যাকে বলে। গ্রামে ভ্যানে করে আমরা যাচ্ছি, যদিও ভ্যান কিন্তু ডিজিটাল ভ্যান, আগের সেই অবস্থা নাই এখন, রাস্তাগুলো পাকা। আর এই সময় কেমন লাগছে? এত চমৎকার গ্রাম, সবচেয়ে সুন্দর হচ্ছে সবুজ, চারদিকে সবুজ। কেমন লাগছে তোমার? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আসলে তুমি যেটা বলছিলা যে আসলে অকৃত্রিম গ্রাম, আমরা তো চট্টগ্রামে থাকি, তুমি ফেনীতে থাকো, গ্রামের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, কারণ আমাদের ওদিকটায় কিন্তু পাহাড় এবং সমতলের একটা মিশ্রণ, কিন্তু এদিকটায় কিন্তু একেবারে পুরোপুরি সমতল। এবং আলহাজদের গ্রামটা 82 গ্রাম, ওই গ্রামটা কিন্তু খুব ভেতরে। তুমি দেখতে পেয়েছো যে একেবারে ময়মনসিংহ শহর থেকে আমাদের কতটা সময় লেগেছে এখানে আসতে। সো আসলে গ্রামের যে একটা গন্ধ, সেই গন্ধটা আসলে ফিল করছি। আর যেহেতু এমনিতে ওয়েদার একটু গরম, কিন্তু এই ভ্যানে চড়ার কারণে কিন্তু খুব মজা পাওয়া যাচ্ছে, কি বলো? হ্যাঁ, আসলে এত বেশি গরম এখানে, ভয়ঙ্কর গরম। কিন্তু এখানে আসলে এই যে ভ্যান খোলার কারণে হচ্ছে বাতাসটা আমাদের গায়ে লাগছে। এই সিজনটায় এসে মনে হয় আমরা লাকি, কারণ আর একটা ধোঁয়ার গন্ধ পাচ্ছি, মানে একটা আমার গ্রামে আসলে যেটা হয়, গ্রামের রান্নার যে একটা, সাধারণত গ্রামে এখনো আসলে সিলিন্ডার গ্যাস দিয়ে অনেকেই রান্না করেন, কিন্তু এখনো বেশিরভাগ জায়গায় আসলে লাকড়ির চুলাতে রান্না হয়। তো আমি যখন গ্রামের পথ দিয়ে হাঁটি, তখন কিন্তু গ্রামের বাড়ি থেকে আসা সেই গন্ধটা যেন কোথায় খুঁজে পাই, যেটা আমি আমার গ্রামে মানে ফিল করতাম গেলে। আসলে আমার কাছে মনে হয় পৃথিবীর সবগুলো গ্রাম কোথায় এসে যেন এক হয়ে যাচ্ছে, তাই না? মানে কোথায় যেন তুমি সিমিলারিটিস অবশ্যই পাবা। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সবুজ ঘাস, এদিকে কিন্তু রাস্তা পাকা আছে, এটা খুবই ভালো একটা বিষয়, কারণ অনেক প্রত্যন্ত গ্রামে দেখা যায় কি এখনো মাটির রাস্তা আছে। এই চমৎকার একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে এই দিকটা শীতকালে আসলে, আর কিছুদিন পরেই কিন্তু শীতকাল চলে আসছে, একেবারে শীতের একটা ফিল অলরেডি পাওয়া শুরু করেছি আমরা রাত হলে। তো এই সময়টাতে আসলে এই দিকটাতে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের সকলেরই গ্রামে যাওয়া উচিত, নিজেদের গ্রামটাকে আসলে ডিসকভার করা উচিত। আর আমাদের সকলেরই উচিত আসলে আমাদের শিকড়টাকে ভুলে না যাওয়া। আমি কিন্তু নজরুল, এটা আমার দ্বিতীয়বারের মতো কিন্তু আলহাজদের 82 গ্রামে যাওয়া। হ্যাঁ, এবার তো একেবারে টিম নিয়ে আসলাম আমরা, ঠিক আছে, এবং আমি খুব ফিল করতাম যে কখন তোমাকে নিয়ে আসবো,
কারণ তুমি আসলে এটা মিস করেছিলে। তো বলো তোমার কেমন লাগছে? হ্যাঁ, আসলে গ্রামের বিষয়টা তো চমৎকার, তবে একটা বিষয় আমি খেয়াল করলাম এখানে, আমাদের ফ্যামিলির অনেকে দেখা যায় পান খায়। তো এই এলাকায় আমি দেখলাম যে আমি যে কখনো পান হচ্ছে একদম গাছ থেকে পেড়ে পানের বরজ থেকে সম্ভবত একদম ফ্রেশ নতুন নতুন পান দেখলাম যে মানুষ ভ্যানে করে নিয়ে যাচ্ছে পান খাওয়ার জন্য। এই বিষয়টা আমার খুব ভালো লাগলো। আর এই যে মানুষজন, প্রচুর গরম, এই যে এইদিকে দেখা যাচ্ছে মানুষজন পানিতে নেমে গোসল করছে। হ্যাঁ, একদম অকৃত্রিম আসলে। এই যে খেজুর গাছ, হ্যাঁ, সবগুলা মিলে মানুষের পদচারণা আসলে চমৎকার। এই যে কৃষি কাজ করছে মানুষজন, এইটা আসলে দুর্দান্ত এক্সপেরিয়েন্স। আর ময়মনসিংহ কিন্তু ধানের জন্য কিন্তু খুব বিখ্যাত। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান ধান মাছ, এবং মাছের, স্বাদু পানির মাছ যেমনটা বলছিলে। মিঠা পানির মাছ। হ্যাঁ হ্যাঁ। জাহিদ, তুমি তো গ্রামে খুব ঘোরো, তাই না? হ্যাঁ, আমি গ্রামীণ ছেলে। তো তোমার আসলে আমিও গ্রামের পোলা। পরেরটা বলা। তো তুমি তো এই গ্রামে এসেছো না? হ্যাঁ, বহুবার এসেছি। আমি সব গ্রামেই যাই আচ্ছা কোনো না কোনো ভাবে। আচ্ছা, তুমি তো পুরো একদম নিশাচুরি একটা মানুষ। তোমার সঙ্গে যখনই আমার পরিচয় হয়েছে, তুমি একেবারে রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাইরে থাকতে, চা খেতে, ঠিক আছে? তোমার এই বাউন্ডুলে জীবনের রহস্যটা কি? রাত শুধু শহরের জন্যে, আর বাকি দিনগুলো সব গ্রামের জন্যে। বাহ, তুমি চমৎকার বললে। তুমি আসলে কবিতাও লিখো নাকি টুকটাক? না, কখনোই না। বাট তুমি অনেক পড়ো। কোথায়? আচ্ছা আচ্ছা জাল দিয়ে মাছ ধরছে, এটা চমৎকার। আচ্ছা, এই জাল দিয়ে মাছ ধরছে না? হ্যাঁ, আসলে আমাদের এলাকায় ফেনী বলো, চট্টগ্রাম বলো, ঢাকাতেও আমরা কিন্তু এরকম ভ্যানে চড়ে কোথাও যাওয়ার ওই এক্সপিরিয়েন্সটা নাই। আসলে আমরা রিক্সায় দুইজন, সর্বোচ্চ দুইজন মানুষ বা তিনজন, একজন উপর উঠে তিনজনে আমরা চলাচল করি, কিন্তু এখানে 5-6 জন 7 জন ভ্যানে করে যাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভ্যানগুলো একদম ডিজিটাল, হ্যাঁ, কত স্পিড উঠছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে নাম্বার প্লেটের অত ঝামেলা নাই। হ্যাঁ, গ্রামে কচুরিপানা, কত বড় বড় কচুরিপানা। এই যে মানুষজন, মুরব্বীরা গ্রামে গল্প করছেন, গরমের ভিতর আড্ডা দিচ্ছেন রাস্তার উপরে বসে। আমার কাছে মনে হয় যে গ্রামের প্রত্যেকটা দৃশ্য ছবির মতো সুন্দর। যেমন আমি তো একটা সময় টুকটাক ছবি আঁকতাম। আমাদেরকে প্রায় আমাদের শিক্ষক বলতেন যে আনিস, একেবারে সামনাসামনি বসে কোনো একটা দৃশ্য আঁকার চেষ্টা করো, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু এই যে ময়মনসিংহ শহর, এই গ্রামে নিশ্চয়ই আমাদের বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিনের পায়ের ছাপ নিশ্চয়ই, মানে ওনার পদচিহ্ন এখানে পড়েছে, অবশ্যই পড়েছে। কারণ তিনি ময়মনসিংহে বেড়ে উঠেছেন, ময়মনসিংহে গ্রাম গঞ্জ, ময়মনসিংহের ব্রিজ, সব কিছু কিন্তু তার ছবি আঁকার মধ্যে কিন্তু উঠে এসেছে। সো আসলে সত্যিকার অর্থে শিল্পী হতে হলে আসলে আমাদের গ্রামে যাওয়া উচিত, কি বলো? অবশ্যই। হ্যাঁ, গ্রামে আমাদের শেকড়, গ্রামে যেতে হবে। এবং গ্রামের যে বেড়ে ওঠা বা গ্রাম, যাদের জন্ম গ্রামে হয়, তাদের দেখাটা শুরু হয় গ্রাম থেকে। তাদের চোখটা পরিণত হয় গ্রামে। একটা ফ্রেম, একটা ছবির যে এলিমেন্টসগুলো দরকার, এগুলো কিন্তু সে গ্রাম থেকে পায়। শহরের আমরা কিন্তু অত এলিমেন্টস পাই না। গ্রামে কিন্তু আমরা ওয়াইড দেখতে পাই, সবুজের কাছে আসলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই। আকাশ, হ্যাঁ, বিশাল আকাশ কিন্তু গ্রামে দেখা যায়। এবং প্রত্যেকটাই তুমি দেখো, এবং এই যে সম্মুখে বিশাল আকাশ এবং শহরে হাই রাইজ বিল্ডিং, সব কিছুতে ভীষণ রকম ঘনবসতিপূর্ণ একটা ভাইব আছে। কিন্তু গ্রামের যে একটা বিশালত্ব, আমি বিশ্বাস করি এবং এটা সত্যি, সেটা হচ্ছে যারা গ্রামে বড় হয়েছে তারা কিন্তু আসলে সত্যিকারের মানুষ হয়েছে। কারণ হচ্ছে গ্রামের যে আসলে একান্নবর্তী যে পরিবারগুলো, সবার সঙ্গে থাকা, সবার সঙ্গে বেড়ে ওঠা, গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের প্রত্যেকটা ঋতু বৈচিত্র্য উপভোগ করা, এই জিনিসগুলো যে কখনো গ্রামে বড় হয়নি সে জানে না। তুমি দেখবা যে এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করা যদি হয় যে মাছ কোথায় পাওয়া যায়, ওরা এখন বলছে মাছ ফ্রিজে পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, তো চাল কোথা থেকে হয়, এই ধরনের কথাগুলো কিন্তু ওরা মানে ওরা জানে না যে ধান থেকে আসলে চালটা আমরা বের করে একটা সময় আমরা খাবার উপযোগী করে খাই। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমার কাছে
আমি খুব ফিল করি যে এখনকার যে জেনারেশন তারা কিন্তু গ্রামের ছোঁয়াটাকে মিস করছে। আমরা এই যে প্রতিযোগিতামূলক বিশ্ব, এগুলোতে মানে এগুলোর যে একটা প্রতিযোগিতা, এর মধ্যে হারিয়ে যাচ্ছে আমাদের শৈশবগুলা। ঠিক আছে, বাচ্চাদের পড়াশোনার এত চাপ, হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে সবারই গ্রামের শেকড় রয়েছে কিন্তু, হ্যাঁ, তো গ্রামে ফিরে আসা উচিত। বিভিন্ন অকেশনে সময় পেলেই গ্রামে ফিরে আসা উচিত। গ্রামের একটা কথা আমি বলছিলাম, তুমি বলছিলা, সেটা হচ্ছে এই যে ঋতু বৈচিত্র্য পাওয়া যায়। আমরা ঢাকা শহরে যারা থাকি, আমরা এসিতে থাকি বা বাসার ভেতর থাকলেও আশেপাশে এত বিল্ডিং, এটা কি সকাল, দুপুর না বিকেল, রাত, আমরা কিছুই ফিল করতে পারি না। বৃষ্টি হলে দেখি না। হ্যাঁ, এমন একটা অবস্থা। এই যে আকাশ দেখার যে বিষয়টা বললা, আমি মোটামুটি 6-7 মাস পুরান ঢাকার দিকে ছিলাম। পুরান ঢাকায় হাঁটলে আকাশ যে কোথায় আছে সেটাই দেখা যায় না। হ্যাঁ, এত বিল্ডিংগুলো এমনভাবে করা, উপর দেখা যায় না, আকাশ দেখা যায় না, রাত দেখা যায় না, দিন দেখা যায় না। 24 ঘন্টা ঘরের ভেতর হয় এসি লাইট জ্বালিয়ে রেখে, হ্যাঁ, এভাবেই থাকতে হয়। শহরের জীবনটা আসলে অনেক কষ্টের, এবং এই জন্যই কিন্তু মানুষ বিভিন্ন ধরনের অসুস্থতায় পড়ে শহরে। তো গ্রামে আসলে শাক সবজি, এখানে নিশ্চয়ই অনেক শাক সবজি হয়। আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন মাছ ধরে নিয়ে যাচ্ছে পুকুর থেকে, হ্যাঁ, পুকুর থেকে মাছ ধরে। এই যে একটা জাল, এই জালটাকে আমাদের ফেনীর এলাকা বলে ধর্মজাল। আমি জানি না এই জায়গায় এই জালটার নাম কি বলে ভাই, কি জাল দেন বলে এটা? জানেন না? না, আচ্ছা ভাই, এটা জানেন না, আমাদের এলাকায় ধর্মজাল বলে এটাকে। এটা হচ্ছে অনেক বেশি পানি হলে তখন জালটা ফেলে দেয়, কিছুক্ষণ পর পর জালটা তুলে। এই জালটা এই যে এবার আমরা কি জাল, শিব জাল ভাই বলছেন, এটার নাম হচ্ছে এই এলাকায় শিব জাল বলে। আমরা বোধহয় চলে এসেছি আহাদ, না? আমরা কাছাকাছি চলে আসলাম। এই যে মানুষজন মাছ ধরছে, নিশ্চয়ই এখানে অনেক মাছ পাওয়া যায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। আমাদের কবিতা কিন্তু এখনই শেষ হয়নি, আমাদের অনেক কবিতা হবে, গান হবে। তো চমৎকার একটা জার্নি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজুড়ি করি মোর গেহ খানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ছোট গাঁও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানাটানি করি, বিনা সুতিমালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গায়, গলাগলি ধরি কলাবন যেন ঘিরিয়া রয়েছে তাই, শুরু পথ খানি সুতায় মাথিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে নরম ঘাসের পাতে, চুম্বন রাখি অথর খানিতে মেজে লয় নিরালাতে, তেলা কুচা লতা গলায় পড়িয়া মেঠো ফুলে নিও আঁচলে ভরিয়া, হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে, তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে। তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি, নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি, মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া, ঢেলা খুরাইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি।
তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে, শিম আর শিম হাত বাড়ালে মুঠি ভরে সেইখানে। কচুরির খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়, কচুরির খেলা রে কচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, কচুরির খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়, তুমি কচুরির খেলা রে ভাই, কচুরির খেলা আজ যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। যাই হোক, অনেক কমেন্ট চলে আসছে, একটু পড়ি। কেন? আচ্ছা, গ্রামের পদে এমন ঘুরতে অনেক মজা বলছে টিচার, আপনাকে শুটিং ঘুরে আসছে নাকি এমনি সফরে? আমরা ব্লগিং করতে এসেছি জাফর খান, জীবনে বয়ে আসছু অনাবিল শান্ত শুভকামনা মাই ডিয়ার ভাই। থ্যাংক ইউ জাহাঙ্গীর কবির, ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখি সবাই বলছে। কি অবস্থা? এখানে কিন্তু বেশ গরম, ঠিক আছে? সব জায়গায় বেশ গরম পড়ছে আমাদের এলাকায়। বন্ধুরা, আবার দেখা হবে আবার কোনো একটা লাইভে। আনন্দ দেখছি আমরা বন্ধু একসাথে হলে। হ্যাঁ, আসলে ঠিক আছে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ময়মনসিংহের একটা অন্যতম আকর্ষণ শশী লজে। হ্যাঁ, ময়মনসিংহে যদি আসেন অবশ্যই এই শশী লজে আপনাকে আসতেই হবে, কারণ এর আকর্ষণ আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। আর ব্রহ্মপুত্র নদীর পাশেই কিন্তু এই শশী লজটি অবস্থিত। হ্যাঁ, আমরা সকলেই জানি ময়মনসিংহের একজন জমিদার, নিঃসন্তান জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর তিনি ছিলেন নিঃসন্তান। তার দত্তকপুত্র শশীকান্তের নাম অনুসারেই কিন্তু এই শশী লজটি নির্মিত হয়েছে। চলুন আমরা ঘুরে দেখি এই অসাধারণ স্থাপত্যটি ঠিক কেমন। নজরুল, তুমি তো মনে হয় সর্বপ্রথম আসলে। হ্যাঁ, আমি সর্বপ্রথম এসেছি, তবে আমি যতটুকু ইতিহাস দেখলাম 1897 সালে একটা গ্রেট ইন্ডিয়ান ফ্লাড হয়। ওই বন্যার পরে কিন্তু এটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তার পরবর্তীতে যার নাম অনুসারেই শশী লজ করা হয়েছিল, সে শশীকান্ত, সেই কিন্তু এটাকে আবার সংরক্ষণ করে, আবার কাজ করে কিন্তু বর্তমানের অবস্থা এটা আরও খুবই নাজুক অবস্থায় ছিল। তো বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কিন্তু বর্তমানে এটাকে সংরক্ষণ করছে। আমরা কিন্তু অনেকগুলা জমিদার বাড়ি দেখলাম, মুক্তাগাছার জমিদারদের যে এস্টেট বা যে সম্পত্তি, তার ভেতরে এটাই মনে হচ্ছে একটু বেশি ভালো আছে অবস্থায়। অন্যান্যগুলা কিন্তু ইট ভেঙে পড়ছে বা সংরক্ষণের কোনো অবস্থায় নেই, খুব বাজে অবস্থা। তো এটা দেখে ভালো লাগছে। তো একটা বিষয় কি, মহারাজা শশীকান্ত, এটা তো মহারাজা শশীকান্তর নাম অনুসারেই শশী লজ, সূর্য কান্ত চৌধুরী যিনি আসলে এটার প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু আসলে চমৎকার করে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছেন। তুমি যেমনটি বলছিলে, আসলেই এটা কিন্তু অসাধারণ, বিশাল জায়গা জুড়ে, এবং এখানে কিন্তু একটা মূর্তিও ছিল। হ্যাঁ, এখানে কিন্তু একটা মূর্তিও ছিল, এটা আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর তুমি তো এটা কি জানো যে সূর্যকান্ত আচার্য কিন্তু খুব ভালো লেখকও ছিলেন। তার একটা বই আছে শিকার কাহিনী। হ্যাঁ দর্শক, আপনারাও কিন্তু এই বইটি সংগ্রহ করে পড়তে পারেন, এবং এই বইটি কিন্তু অনলাইনে কিন্তু পাওয়া যাচ্ছে, শিকার কাহিনী। হ্যাঁ, আর তখনকার দিনের জমিদাররা কিন্তু স্বাভাবিকভাবেই শিকারে বের হতেন। হ্যাঁ, তাদের বেশ বিলাসবহুল একটা জীবন ছিল। হ্যাঁ, আমি যতটুকু জানি যে বাংলাদেশ বা এই সাইডে যে জমিদারগুলো ছিলেন, অনেক জমিদার ছিলেন খুবই অত্যাচারী। তো আমি শুনেছি এই সূর্যকান্ত আচার্য যখন হচ্ছে কোনো বন্যা বা যা প্রাকৃতিক দুর্যোগ, মানবিক কোনো দুর্যোগে কিন্তু ওনার ভান্ডার উনি খুলে দিতেন মানুষের জন্য। খুব ভালো একজন জমিদার ছিলেন আমি যতটুকু দেখেছি। এবং উনি ভ্রমণ পিয়াসু, এবং উনি যে শিকার করতেন, শিকার করে সেগুলা লিখে রাখতেন মানুষের জন্য। যেটা বললা তুমি, একটা বই আছে ওনার শিকার কাহিনী। তো উনি আসলে নিশ্চয়ই একজন সাংস্কৃতিক এক ব্যক্তিত্ব ছিলেন, চমৎকার মানুষ ছিলেন, ওই জন্য উনি আসলে এগুলো লিখে রেখেছেন। তো আমরা আমাদেরকে না দেখি, আমরা একটু এদিকে দেখাই এই ঘরগুলা। হ্যাঁ,
কি চমৎকার, মানুষজন বসে আড্ডা দিচ্ছেন এখানে। লাইটের জন্য ভালো করে দেখাও যাচ্ছে না। এখানে বাগান ছিল, এখনো কিছু কিছু গাছ দেখা যাচ্ছে। সামনের দিকে আমরা যাই, এখানে পুকুর বা সম্ভবত এরকম কিছু একটা আছে। দেয়ালগুলো কিন্তু ওই আমলের, হ্যাঁ, এই দেয়ালগুলোতে কিন্তু ওই অর্থে রড ব্যবহার করা হয়নি, ইট দিয়েই তৈরি করা। তো আমরা এক পাশ দিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে আর কি আছে। এবং আমরা কিন্তু একটা পাশে চলে এসেছি, ওইদিকে কিন্তু অনেক কিছু দেখার আছে। ঠিক আছে। আর আসলে দেখো, মহারাজা সূর্যকান্ত আচার্য কিন্তু নিঃসন্তান ছিলেন, ঠিক না? এবং অনেকটা পুরুষ ধরেই কিন্তু ওনারা নিঃসন্তান ছিলেন, 5-7 পুরুষ কিন্তু ওনারা নিঃসন্তান ছিলেন। এবং প্রত্যেকেই কিন্তু দত্তক নিয়েছেন তাদের এই জমিদারি রক্ষা করবার জন্য। তারা কিন্তু দত্তক নিয়েছেন। এবং শশীকান্ত, মানে যার নামে আসলে এই শশী লজটি, তিনিও কিন্তু দত্তক পুত্র ছিলেন। দত্তক পুত্র হিসেবেও কিন্তু তিনি চমৎকারভাবে জমিদারিটা রক্ষা করেছেন, পুনর্নির্মাণ করেছেন। ইতিহাস থেকে আসলে আমাদের অনেক কিছুই শেখার আছে। আর ময়মনসিংহে এসে মনে হচ্ছে আসলে এটা জমিদারের শহর। আমাকে একজন বলছিল যে ময়মনসিংহ হচ্ছে জমিদারের শহর। আনিস ভাই, আপনাকে ওয়েলকাম টু ময়মনসিংহ। চারপাশে শুধু জমিদার দেখছি। হ্যাঁ, আমরা এখন একটা চমৎকার মানে পুকুর দেখতে পাচ্ছি, অসাধারণ। শাপলা ফুল ফুটে আছে। আমার তো ইচ্ছে করছে আমি এখন লাফ দেই। হ্যাঁ, গোসল করতে ইচ্ছে করছে আসলে। চমৎকার, এত সুন্দর। এটা কিন্তু এতদিন শুধু বইতে দেখেছি অথবা অনলাইনে দেখেছি। আমরা একটু দেখাই, ও অসাধারণ। আমাদেরকে না দেখি আমরা জায়গাটা একটু দেখাই, কি চমৎকার। একটু জায়গাটাকে দেখাও। ও, আসলে পানি দেখলে আমার খুব মন ভালো হয়ে যায়, বুঝছো? তুমি তো একেবারে আমি জুতা পরে এসেছি। দারুণ কিন্তু। এত 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 সুন্দর সুন্দর সব আসলে রাজপ্রাসাদের মতো জমিদার বাড়ি। সেই রোমান্টিক মুহূর্তটাকে দেখার যে পাড়ার আছে। আর একটা জিনিস খেয়াল করেছো, এবং আমি কিন্তু তোমাদের ফেনীর জমিদার বাড়িতেও গিয়েছি। ফেনী বিজয় সিংহ বোধ হয় না, বিজয় সিংহ একটা দিঘি আছেন, তিনি তো জমিদার ছিলেন। হ্যাঁ, জমিদাররা কিন্তু চমৎকার সব দিঘি খনন করে গেছেন, এবং দিঘি নিয়ে কিন্তু অনেক গল্পও আছে, অনেক স্টোরি আছে। বিভিন্ন মনস্কামনা পূরণ করার জন্য অনেকে দিঘি কিন্তু খনন করতেন। এই যে ঐতিহাসিক বা ইতিহাসবিদ, আপনিও কিছু বলেন। ময়মনসিংহের পুত্র, ভূমিপুত্র। তো তুমি এই নিয়ে কয়বার এলে বলো? মিনিমাম 100 বার হবে নাকি? হিসাব তো কখনো করিনি, আচ্ছা আচ্ছা। হিসাব করা যায় না, বহুবার। তখন এরকম টিকিট লাগতো না, এরকম বাউন্ডারি ছিল না, ইচ্ছে মতো ঢুকে দেওয়া যেত। বাহ। এখন ওই কলেজটা আর এটা একই বাউন্ডারির ভিতরে ছিল। ওই কলেজে ঢুকলে এটা ঢোকা যেত, এটা থেকে কলেজে যাওয়া যেত। এখন তো চারদিকে বাউন্ডারি করে একটা ব্যবস্থা হয়েছে, টিকিট লাগে ঢুকতে। এখন আড্ডা দেওয়ার জন্য খুব একটা আশা হয় না, যদি টিকিট কাটতে হয়। তবে আশা হয়, শহরে কেউ আসলেই তাকে নিয়ে আসতে হয়। একটা বিষয় খুবই ইন্টারেস্টিং কিন্তু, যেগুলো আসলে আমরা ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখেছি, সেটা হচ্ছে কিন্তু উনি বেশ কয়েকটা প্রজন্ম কিন্তু নিঃসন্তানই ছিলেন ওনারা, তাই না? হ্যাঁ, ওনারা 5 প্রজন্ম, হ্যাঁ। কারোরই কোনো সন্তান ছিল না। আচ্ছা। সবাই একটা করে দত্তক সন্তান নিতেন, এবং সে জমিদারির কি হলো উত্তরাধিকার হতো। এভাবে শ্রীকৃষ্ণ থেকে শশীকান্ত পর্যন্ত সবাই ছিল দত্তক। আচ্ছা আচ্ছা। শ্রীকৃষ্ণ নাকি এটা শ্রীকান্ত বোধ হয়? শ্রীকান্ত আচ্ছা। সরি। আচ্ছা। তো মানে অর্থাৎ তার দত্তক পুত্ররাই কিন্তু তাদের জমিদারিটা সামাল দিয়েছেন। হ্যাঁ, সবাই শুধু জমিদারির প্রয়োজনে তারা দত্তক নিছেন। জমিদারের প্রয়োজনে, মানে বংশ রক্ষা করতে হবে। সবাই নিঃসন্তান অবস্থায় মারা গেছে, সব জমিদার। এরপর তাদের ওয়াইফরা, তারা হয়তো অনেকে জীবিত থাকাকালীন তাদের ধর্মমতে একজনকে দত্তক নিতেন, সে পরে উত্তরাধিকার হতো। আচ্ছা আচ্ছা। এইভাবেই। আর গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে এটা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, বেশ বড় ক্ষতি হয়েছিল, পরে আবার পুনর্নির্মাণ করা হয়। হ্যাঁ, অনেকটাই। এবং শশীকান্তই পুনর্নির্মাণ করেন। শশীকান্ত এটা তো প্রথম নির্মাণ করা হয়েছিল তার পিতার আমলে, সূর্যকান্তের আমলে। এরপরে ক্ষতিগ্রস্ত হয়, এরপরে শশীকান্ত মহারাজ এটা করেন, এরপরে নাম সুশীলস হয়। তার আগে অন্য একটা নাম ছিল। আচ্ছা আচ্ছা।
আর সূর্যকান্তের আমন্ত্রণে কিন্তু অনেকেই আসতেন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে। হ্যাঁ, হ্যাঁ। তখন ওইখানে যে আলেকজান্ডার প্যালেস আছে, ক্যাসেল, ওইটাতেই সবাই থাকতো, তার আমন্ত্রণে যারা আসতো, ওইটা আপনারা দেখতে পাবেন। আর বিখ্যাত কেউ সেখানে খুব একটা থাকেনি, থাকেনি, সবাই দেখতেই আসতো। না, থাকতো সবাই ওইটাতে, কারণ এটা ছিল একটা বাগান বাড়ি। কোনটাতে থাকতো? ওই যে আলেকজান্ডার ক্যাসেলে। আলেকজান্ডার। হ্যাঁ, ওইখানেই সবাই থাকছে, একবার মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কামাল আতাতুর্ক পাশা, হ্যাঁ। দেশবন্ধু, তারপরে নেতাজি, সবাই ওইখানে থাকতেন। না, কিন্তু এইখানে সবাই, এটা তো বাগান বাড়ি ছিল, বাগান বাড়িতে একটা বদনাম আছে, হয়তো ওইটা অ্যাভয়েড করার জন্য বাগান বাড়ি না থেকে ওটা থাকতেন হয়তো। বন্ধুরা চলেন আরো ঘুরে আসি, কারণ হচ্ছে গিয়ে জায়গাটা এখানেই সীমাবদ্ধ নয়, বা এখানে কিন্তু চমৎকার সব শাপলা ফুটে উঠেছে। আচ্ছা, আমরা সামনে ওই দিকটা একটু যাই। হ্যাঁ, তা দেখবো, দোতলায় উঠবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু একটু উপর তলায় উঠি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এদিকে কিন্তু সামনে আরেকটা সিঁড়ি আছে। দোতলা পুকুর ঘাট। বন্ধুরা দেখছেন এখানে আসলে অনেক দর্শনার্থী রয়েছেন, তারা আসলে সুন্দর একটা বিকেল কাটানোর জন্য কিন্তু শশী লজে আসেন। চমৎকার দেখা যায়। ঘাটে বসে বৃষ্টিতে ভিজা, কিংবা এখানে বসে বসে বৃষ্টি দেখা চমৎকার। তোমার সেই এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, অবশ্যই। অনেক অল্প বয়সে আমি আসতাম, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন এখানে বসে বসে বৃষ্টি দেখছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ। একসময় পাঁচিলটা ছিল না, ওই পাশে ঢোকা যেত। এখানে সবাই কত সুন্দর ফটো সেশন করছে। বন্ধুরা আপনারা যদি আসেন তাহলে সুন্দর সুন্দর জায়গায় ফটো সেশন করতেও পারবেন। কিন্তু এইখানে একটা, ওইখানে দুটো নাগালিঙ্গম গাছ, খুব রেয়ার একটা গাছ। হ্যাঁ, এটা খুব রেয়ার গাছ। কোন গাছ এটা, কোনটা? নাগালিঙ্গম। নাগালিঙ্গম, ওই যে ফল হয়ে আছে। আচ্ছা 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 আচ্ছা। নাগালিঙ্গম, একটা সুন্দর ফুল হয়, হ্যাঁ। এত বড় বড় ফল হয়। এটা কি এই গাছটা? হ্যাঁ হ্যাঁ, এই গাছটা এখানে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 হাতির খাবার এই ফলটা, এই জন্য রাজাদের প্রাসাদের আশেপাশে ফলটা থাকতো, গাছটা থাকতো। হাতির ফল, হাতিকে হাতি খাওয়ানো ওই হতো। তো একটা ফল ধরে আছে বোধহয়, হ্যাঁ, না? একটা না, অনেকগুলো 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 একসঙ্গে। ফল ধরে আছে। আচ্ছা, এই ফলগুলো কি আসলে মানুষ খেতে পারে না? না হাতি যেহেতু খেলে না, মানুষ হাতির থেকে মানুষ অনেক উন্নত প্রাণী, শুধু হাতিরা খাইতে পারে এই ফল। কিন্তু জীবনের প্রয়োজন তো অনেক কিছুই মানুষকে খেতে হয়। ওই প্রয়োজন মানুষের এখনো হয়নি, হবে বোধহয় না। এটা কি ঘর বলে? কোনটা? একই ঘর, এটাই একটাই ঘর, একই ঘরের বিভিন্ন ডিজাইন একটা আলাদা। বুঝা, শশীলজের একটা অংশ কলেজকে দেওয়া হয়েছে, টিচার ট্রেনিং কলেজ বানানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই সুন্দর একটু বিকেল কাটাচ্ছে এখানে সবাই মিলে। একদমই, আমার কাছে তো মনে হয় যে ময়মনসিংহ মানেই শশী লজ। ঠিক না নজরুল? ময়মনসিংহ মানেই কিন্তু শশী লজ, মানে শশী লজ ছাড়া ময়মনসিংহের কথা আমি চিন্তাও করতে পারি না। আর এখানের গাছগাছালি এটাকে আসলে অন্য একটা মাত্রা দিয়েছে। বন্ধুরা আমরা এখন শশী লজের উপরের তলায় এসেছি, আর দেখতে পাচ্ছি একটা ঝাড়বাতি, খুব চমৎকার, মানে সেই ঝাড়বাতি, সেই জমিদার আমলের ঝাড়বাতিগুলো এখন দেখে কেমন জানি খুবই থ্রিলিং হচ্ছে। হ্যাঁ, আর এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, আপনারা দেখেন বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা এখান থেকে আমরা একটু যদি শুরু করি, এটা হচ্ছে ময়মনসিংহ জাদুঘর মদন বাবুর বাড়ি, অনেক আগে, সেই শশী লজ ময়মনসিংহ। আর সেই আমলের ঝাড়বাতি আমরা এখানে দেখতে পাচ্ছি, চমৎকার। এটা হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল, এখানে হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল, এটা আমরা আরও দেখব সামনে। বন্ধুরা আমরা শশী লজ দেখার চেষ্টা করলাম পুরোটা সময় ধরেই। চমৎকার একটা স্থাপত্য, এবং ময়মনসিংহকে বলা হয় জমিদারের শহর, আর এই জমিদারের শহরে আমরা দেখলাম যে জমিদারদের হাত ধরে কি চমৎকার সব স্থাপত্য গড়ে উঠেছিল।
ঠিক আছে, তো ভেতরে কিন্তু জাদুঘর রয়েছে, সোশিওলজির ভেতরে জাদুঘর রয়েছে, কিন্তু সেগুলো ক্যামেরায় ধারণ করার বা ছবি তোলার কোনো অনুমতি নেই, এগুলো একেবারেই সরকারি অনুমতি প্রয়োজন, এ কারণে আমরা দেখাতে পারলাম না। কিন্তু আপনারা যখন আসবেন স্বচক্ষে অবশ্যই আপনারা দেখার সুযোগটা পাবেন। বন্ধুরা, একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে ময়মনসিংহে যদি আসেন অবশ্যই সোশিওলজি আসবেন। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করছে পর, যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙি। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ময়মনসিংহের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা আলেকজান্ডার ক্যাসেলে। এটা দেখার পর কেমন লাগছে বন্ধু তোমার? এটা আসলে অসাধারণ ঐতিহাসিক একটা জায়গা। এটা বর্তমানে হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার। তো এটার ইতিহাসটা একটু বলো যেন মানুষ জানতে পারে ব্যাপারটা। এটা হচ্ছে ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত আচার্য 1879 সালে 45,000 টাকা দিয়ে কিন্তু এটা নির্মাণ করেছিলেন। মাত্র 45,000। তখনকার সময় 45,000 বোধহয়, এখনকার সময় 45,000 কোটিও হতে পারে, আমি জানি না আসলে। এবং এটার যে নামকরণ, এই নামকরণের ক্ষেত্রে দুইটা ইতিহাস আছে। ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের স্ত্রী আলেকজান্দ্রার নাম অনুসারে অনেকে বলেন যে এটার নামকরণ করা হয়েছে, আবার অনেকে বলেন এনএস কালেক্টর আলেকজান্ডারের নাম অনুসারে এই আলেকজান্ডার ক্যাসেল এটার নামকরণ করা হয়েছে। সো আসুন আমরা একটু ঘুরে দেখি। এবং একটা বিষয় অনেকে বলেন, বিশেষ করে লোকমুখে আমরা শুনি, সেটা হচ্ছে এটা কিন্তু লোহার কুঠি নামেও কিন্তু পরিচিত। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাস্কর্য আছে যেগুলো আসলে একটু হাত ভেঙে গেছে, এবং এটি এমনভাবে তৈরিকৃত, আশেপাশে কিন্তু পেছনের দিকে কিন্তু বেশ গাছগাছালি আছে এটার পেছনের দিকে। চলো আমরা একটু সামনের দিকে যাই। এবং হ্যাঁ, এটাকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। তখন কিন্তু এসি ছিল না। হুম। এই বিল্ডিং এর আশেপাশে এমনভাবে বাগান করা হয়েছিল যার কারণে বলা হতো এটা প্রাকৃতিক এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত। এবং আমরা একটু দূরে দেখাই, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দেখা যাচ্ছে, একটা বড় গাছ দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসেছিলেন, 3 দিন ছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আরও বিখ্যাত অনেক লোক ছিলেন এখানে। তুমি একটু বলো এই ব্যাপারে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি তো ছিলেনই, পাশাপাশি মহাত্মা গান্ধী ছিলেন, নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন, যিনি ছিলেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, লর্ড কার্জন কিন্তু এসেছিলেন, কামাল পাশা এসেছিলেন, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু এটা দেখতে আসতেন। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, যদিও এটা সময়ের কালের বিবর্তনে এটা এখন প্রায় খুবই অকেজো হয়ে গেছে, কিন্তু তবুও আসলে এটা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এটাকে যদি আরও চমৎকারভাবে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু ইতিহাস বেঁচে থাকবে এবং পরবর্তী প্রজন্মের মানুষরা কিন্তু এটা দেখতে পারবে। হ্যাঁ, কারণ এটার উপকরণ হ্যাঁ। কিন্তু বেশিরভাগ লোহা। লোহা, হ্যাঁ, লোহা দিয়ে। পুরোটাই লোহা। লোহা দিয়ে। হ্যাঁ, কিছু কাঠও দেখা যায় না, এগুলোই লোহা মনে হয়। হ্যাঁ, লোহা। সম্পূর্ণ লোহা। জাহিদ, তুমি বলো, তোমার তো প্রায় আসা হয়। হ্যাঁ, অনেক। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলো। এটা টিচার ট্রেনিং কলেজ নিয়ে নিছে, ওদের গ্রন্থাগার হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু এটা কোনো সংস্কার হচ্ছে না। এটা বানানোর পরে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। যদিও কলেজ নিয়ে নিছে, তবুও কলেজ কর্তৃপক্ষ করুক কিংবা আমাদের অধিদপ্তর করুক, এটার একটা সংস্কার প্রয়োজন। এটা ময়মনসিংহের মানুষ হিসেবে এটা আমার চাওয়া বা ইচ্ছে, কিন্তু এটার কোনো সংস্কার হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না আমরা। এটার কিন্তু ঐতিহাসিক একটা ভ্যালু আছে, কারণ এখানে জগৎ বিখ্যাত যেসব লোকজন থেকেছেন, শুধু এই জন্যেই এটাকে সংরক্ষণ করা উচিত। আর তার থেকে বড় কথা, এইরকম একটা কুঠি, প্রচুর কাঠের কুঠি হয়, কিন্তু এইভাবে পুরোটা লোহার নির্মিত কুঠি দেশে কোথাও আছে বলে আমি শুনিনি। আচ্ছা, এখানে কি আসলে এই যে বিখ্যাত যারা অতিথি আসতেন তারা কি এখানে থাকতেন? হ্যাঁ, এই রবীন্দ্রনাথ 3 দিন থাকছেন এরকম শোনা যায়। আর বাকি ওই যে কামাল আতাতুর্ক পাশা, জগদীশচন্দ্র বসু, তারপরে চিত্তরঞ্জন দাস, হ্যাঁ, লর্ড কার্জন এসেছিলেন, তারপরে সলিমুল্লাহ এসেছিলেন, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ হ্যাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও কিন্তু এটাতে এসেছিলেন। হ্যাঁ, তো চমৎকার একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটা কি আসলে ভেতরে যাওয়া যায়?
না, এটা লাইব্রেরি হয়ে গেছে। লাইব্রেরি হয়ে গেছে। কলেজের লাইব্রেরি। আচ্ছা আচ্ছা। লাইব্রেরি তো আর ওখানে পেছনে কিন্তু আমরা যতটুকু জানি যে ওখানে কিন্তু বেশ বাগান ছিল। চলো আমরা ওটা একটু দেখি এই বাগানটা আসলে কেমন ছিল। গোলাপ বাগান ছিল। এটা আমিও আমার অল্প বয়সে দেখতাম। আমি তো ভীষণ গোলাপ ভক্ত, আমি আসলে এটা একটু পুরা বাগান গোলাপ ভর্তি দেখতে পারলে লাল খুব গোলাপ ভালো ফুটে লাগতো। থাকতো। বাহ, চমৎকার। কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। যেটা হয় আর কি, যে যেটা একটা হয়। সময় দেশভাগ হলো, দেশভাগের পরে কিন্তু অনেক হিন্দু যারা জমিদার ছিলেন তারা ওপার বাংলায় চলে গেলেন। হ্যাঁ, দেশভাগ হ্যাঁ, হলে ঠিক তো আছে। সব সরকারি সম্পদ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তখন তো আর এগুলো দায় সম্পন্ন হুম সরকার, হুম হুম। তারা এগুলো সংরক্ষণ করেনি কোনো সরকার। হ্যাঁ, সে তো বটেই। আর আমরা দেখতে পাচ্ছি আসলেই সংরক্ষণের অভাবে এখনো প্রায় জঙ্গল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। যেটা বলছিলে যে তুমি গোলাপ বাগান ছিল, এখন কিছুই নেই। এবং এই আশেপাশে কিন্তু গাছগাছালিগুলো একেবারে গাছগাছালি কিন্তু একেবারেই নাই বললেই চলে, এবং এই গাছগাছালিগুলোই কিন্তু প্রচণ্ড ঠান্ডা করে রাখতো। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রিত একটি স্থাপত্য। বন্ধুরা, আমরা একটু ভেতরে যাচ্ছি। এটা এখন টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা একটু উপরে একটু দেখি যে এখানে আসলে কি আছে। এটা কলেজ লাইব্রেরি হিসেবেও ব্যবহার হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা লাইব্রেরিও আছে। এখানে লাইব্রেরিতে বিভিন্ন বইও দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, রফিক আজাদেরও বই আছে, বিভিন্ন বই, বিভিন্ন কবিতার বই আছে। চমৎকার। এবং একটা পুরনো একটা আবহ কিন্তু আমরা খুব পাচ্ছি বন্ধুরা এখান থেকে। আচ্ছা, আপনি কি এখানে কাজ করেন? আচ্ছা, কি হিসেবে আছেন এখানে আপনি? আমি বুক শটার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে মানুষ কি ঘুরতে আসে? ঘুরতে অনেকে আসে, কিন্তু আমাদের এই লাইব্রেরিটা টিচার্স ট্রেনিং কলেজের জন্য নির্ধারিত, আচ্ছা আচ্ছা। মানে বাইরের লোকজনের জন্য। সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারে না। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো বোধহয় অনেক দিন, তেমন কি সরকারি কোনো উদ্যোগ আছে এটাকে একেবারে ঠিকঠাক করার? এটা তো এখন নাজুক অবস্থা অনেকখানি। আমরা শুনতেছি এটা আপনার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে চলে গেছে, কিন্তু ওনারা এখনও আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বা আমাদের কলেজ থেকে এখন হস্তান্তর করা হয় নাই। তবে কিছুদিনের ভিতরে হয়তো নিয়ে যাবে, এরকম একটা পরিকল্পনা আছে। তখন তারা হয়তো করতেও পারে, এটা তাদের ব্যাপার। এটা আমরা আসলে বলতে পারি না সঠিক করে। আশা করি সংশ্লিষ্ট বিভাগ এটা একটা ভালো ব্যবস্থা নেবে এটা সংরক্ষণ করবার জন্য। জি, জি, আমরা- ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা এখন আলেকজান্ডার ক্যাসেলের পাশে রবীন্দ্র বটমূল চত্বরে আসলাম। এই যে বটমূল চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে বসতেন। তিনি কিন্তু 3 দিন থেকে ছিলেন, এবং ওখানে কিন্তু ওই আলেকজান্ডার ক্যাসেল যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে কিন্তু উনি থাকতেন। এবং আমরা অনেকেই জানি যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, পাশাপাশি অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ কিন্তু এখানে এসেছিলেন। মহাত্মা গান্ধী এসেছিলেন, লর্ড কার্জন এসেছিলেন, ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ডক্টর সলিমুল্লাহ কিন্তু এখানে এসেছিলেন। এই গাছটা কিন্তু অনেক বছরের বোধহয়, তাই না? চমৎকার একটা ঐতিহাসিক একটা জায়গা। আর আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা তো ঘুরে দেখতে পারেন। এখানে কিন্তু সবাই খেলাধুলা করছে, ছেলেরা কিন্তু আড্ডা দিচ্ছে। সো এই জায়গাটা আসলে খুবই মনোরম একটা জায়গা। সো আপনারা যদি আসেন অবশ্যই আলেকজান্ডার ক্যাসেলের পাশাপাশি এখানেও আসতে পারেন। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর ঘাটে, যেটাকে বলা হয় কাচারি ঘাট। এবং এই কাচারি ঘাট পার হয়ে আমরা চলে যাব চরখরিচা মসজিদ। খুবই বিখ্যাত একটি মসজিদ, মদিনা মসজিদ। হ্যাঁ, মদিনা মসজিদ। আমরা এই ব্রহ্মপুত্র নদীর এই ঘাটটা পার হয়ে কিন্তু আমরা সেখানে পৌঁছাবো। চলুন তাহলে আমাদের সঙ্গে, চলুন। আর মসজিদটা কেমন একটু দেখে নিই। একটা নৌকায় অনেক মানুষ, 50 জন হবে না? অলমোস্ট 50 জন হবে।
আরো বেশি হবে। 50 জনের বেশি একটা ছোট নৌকায়, আমরা কাঠের নৌকায় নদী পার হচ্ছি। ও, এবং বেশ গরম কিন্তু। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু বেশ গরম, বাতাস টাতাস নাই। গতকাল ওয়েদারটা আরো ভালো ছিল, ভিতরে গেলে বাতাসটা লাগবে। তাই। আচ্ছা, তো চর খরিচার মসজিদ দেখা যাক কেমন। এটা কিন্তু একটা রিমোট কন্ট্রোল মসজিদ না, শুনেছি। দেখা যাক। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আমি আজকে এসেছি ময়মনসিংহের চর খরিচায় অবস্থিত চর খরিচা মদিনা মসজিদে। যে এই মসজিদটি কিন্তু আমাদের সারা দেশে ভীষণ বিখ্যাত এবং ময়মনসিংহে তো বটেই, এবং এটা বলা যায় যে ময়মনসিংহের একটা ঐতিহ্য। এবং এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের প্রথম রিমোট কন্ট্রোল চালিত মসজিদ, যে মসজিদে রিমোট কন্ট্রোল চালিয়ে কিন্তু মসজিদের গম্বুজ সরানো যায়, যেটা আসলেই কিন্তু চমকপ্রদ তথ্য আপনাদের অনেকের জন্য। আপনারা অনেকেই কিন্তু এই মসজিদ সম্পর্কে জানেন না। ঠিক আছে, চলুন তাহলে এই মসজিদটা কেমন আমরা একটু ভেতরে দেখে আসি। কি অসাধারণ কিছু অপেক্ষা করছে নিশ্চয়ই আমাদের জন্য। আর এই মসজিদের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন। আমরা যতটুকু জানলাম খোঁজ নিয়ে, সেটা হচ্ছে 2011 সালে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং মসজিদের আরও অনেক কাজ বাকি রয়েছে। আসুন আমরা একটু ভেতরে যাই, মসজিদটি ঠিক কেমন একটু দেখি। আসলে এই মসজিদে যখন ঢুকলাম একেবারে মন ভরে গেছে। কি অসাধারণ চমৎকার একটি মসজিদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটি ঝাড়বাতি রয়েছে এবং মসজিদে কিন্তু অনেকেই কিন্তু কোরআন শরীফও পড়ছেন, আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআন শরীফ পড়ছেন অনেকে। এই মসজিদগুলোই কিন্তু আমাদের ইসলামের ঐতিহ্য রক্ষা করে এবং আমরা যেন আমাদের ধর্ম ঠিকঠাকভাবে পালন করি সেই শিক্ষাই দেয়। চমৎকার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে কিন্তু অসংখ্য ফ্যানের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে কিন্তু যারা মুসল্লি রয়েছেন, যারা মসজিদের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু খুবই আরামদায়ক একটা পরিবেশে নামাজ আদায় করতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন। খুব চমৎকার। আর উপরে আমরা দেখতে পাচ্ছি একটা গম্বুজ। এই গম্বুজটি কিন্তু মসজিদের প্রধান গম্বুজ এবং এই গম্বুজটি কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু সরানো যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনালি বিভিন্ন যখন অনুষ্ঠান হয়, হ্যাঁ, তখন কিন্তু এই মসজিদের গম্বুজটি সরানো হয়। হ্যাঁ, অর্থাৎ সামনে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা মিম্বার আমাদের সম্মুখে অপেক্ষা করছে, যেখান থেকে আসলে খুতবা দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কিন্তু চমৎকার। বিশেষ করে এই চরের এই অঞ্চলে, চর খরিচায়, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী পার হয়েই কিন্তু এই চর খরিচায় আসতে হয়। তো এই চর খরিচায় এসে কিন্তু আপনারা এই চমৎকার মসজিদটি দেখতে পারবেন। এই মসজিদে আপনারা নামাজ আদায় করতে পারবেন এবং ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য, ইসলামের যে স্থাপত্যকলা, সেই স্থাপত্যকলা কিন্তু এই মসজিদে চমৎকারভাবে ফুটে উঠেছে। আর অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি ময়মনসিংহ আসেন তাহলে কিন্তু ব্রহ্মপুত্র নদী পার হয়ে আপনারা কিন্তু সহজেই আসতে পারেন। ঠিক আছে। আর এই মসজিদে কিন্তু দুপাশেই কিন্তু মাদ্রাসা রয়েছে, হেফজোখানা রয়েছে, এখানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনা করে। তো এই মসজিদের দুপাশেই কিন্তু মাদ্রাসা রয়েছে, হেফজোখানা রয়েছে। তো এখানেই কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু পড়াশোনাও করছে, যেটা আসলে চমৎকার একটা বিষয়। এবং এই মসজিদে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসায় কিন্তু প্রায় 1200+ স্টুডেন্ট রয়েছে, যেটা আসলেই চমৎকার একটা বিষয়। হ্যাঁ,
তো সবার প্রতি অনুরোধ রইল, আপনারা যদি ময়মনসিংহে আসেন তাহলে অবশ্যই এই চমৎকার মসজিদ অর্থাৎ চর খরিচা মদিনা মসজিদে আসতে অবশ্যই ভুলবেন না। আর এখানে নামাজ পড়তে ভুলবেন না। বিশেষ করে শুক্রবারে যখন জুমাবার থাকে তখন কিন্তু অসংখ্য মুসল্লি এখানে একসঙ্গে নামাজ আদায় করে, যেটা কিন্তু একটা চমৎকার বিষয়, চমৎকার একটা তথ্য। তাই অবশ্যই এখানে আসলে এই মসজিদে আসতে একেবারেই ভুলবেন না। তার আগে একটা কথা বলে নিই যে এই চরখরিচা মদিনা মসজিদে আপনারা কিভাবে আসতে পারেন। ময়মনসিংহে আসবেন, আসার পর ব্রহ্মপুত্র যে নদটা রয়েছে সেই ব্রহ্মপুত্র নদটা আপনারা নৌকা করে পাড়ি দিবেন। তারপরে কিছু বাইক রয়েছে যারা চরখরিচা জামে মসজিদে আপনাদেরকে পৌঁছে দেবে। আমরা বাইকে করে 100 টাকা করে, মানে পার বাইক 100 টাকা নিয়েছে আমাদের নৌকা পার নদী পার হওয়ার পরপরই। তো এভাবে করে কিন্তু আপনারা আসতে পারেন। যদিও মূল শহর থেকে এটা বেশ দূরে, কিন্তু এখানে আসলে একটা চমৎকার অনুভূতি আপনাদের তৈরি হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। অবশ্যই ময়মনসিংহে আসলে এই মসজিদটা ঘুরে দেখতে ভুলবেন না। সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই। অল্পক্ষণের মধ্যেই আমরা জামালপুর এক্সপ্রেস করে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আজকে সহ আসলে 3 দিন ময়মনসিংহে ছিলাম। চমৎকার শহর ময়মনসিংহ। আসলে খুব খারাপ লাগছে ময়মনসিংহের জন্য, খারাপ লাগছে এখানকার মানুষদের জন্য। কারণ হচ্ছে নজরুল, তুমি জানো যে আমাদের পাশে ছিল আলহাজ, আমাদের পাশে ছিল জাহিদ, আমাদের পাশে ছিল সজল ভাই। তাদের ভালোবাসা আসলে কখনোই ভুলবো না, তাদের আন্তরিকতা সবসময় মনে থাকবে। আর খুব মিস করব, কি বলো? অবশ্যই অবশ্যই এই শহরকে মিস করব, অনেক মিস করব। আসলে চমৎকার জায়গা, চমৎকার জায়গা। আমি আশা রাখি বারবার ফিরে আসবো এখানে দেখার জন্য অবশ্যই। আর সবাইকে বলছি যে আপনারা অবশ্যই আসবেন, এই শহরটা দেখতে আসবেন। জমিদারদের শহর, যারা ছেড়ে চলে গেছে, অসংখ্য স্মৃতি কিন্তু তারা রেখে গেছে, অসংখ্য কিছু কিন্তু তাদের নামে। রাস্তায় বেরোলে দেখবেন যে জমিদার বা তাদের উত্তরসূরি কারো না কারো নামে রাস্তা, এগুলো আসলে আপনাকে অন্য একটা সময় নিয়ে যাবে। আমার তো মনে হচ্ছে এখানে এসে আমি আজ থেকে 200, 400, 500 বছর আগের ব্যাপারগুলো ফিল করছিলাম খুব। হ্যাঁ, এই ব্যাপারগুলো আসলে অসাধারণ। তো আমাদের আসলে এই জার্নিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ আজকে কিছুক্ষণ পরেই রওনা দিচ্ছি। ইনশাল্লাহ ঢাকা পৌঁছে যাবো আজকে রাতের ভিতর, এই আর কি। নজরুল, কিছু কিছু স্মৃতি আসলে ভুলে যাওয়ার নয়। আমার আসলে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের সেই গতকালের রাত্রিটা, হঠাৎ করে বৃষ্টি আসলো, চমৎকার সব গান শুনছিলাম আমি ব্রহ্মপুত্রের। বিশেষ করে ময়মনসিংহের অনিরুদ্ধ শুভ, সবাই চিনে ওর গান শুনলাম আমরা। চমৎকার একটা অনুভূতি। তো শেষ করতেই হবে। আবারও দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো দেশে। বন্ধুরা, সেই সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন, বন্ধুর সাথে বন্ধুর পথে।